স্নেহা সিটকে দূরে সরে দাঁড়াল। এতক্ষণ কি করছিল ভেবেই ওর মাথা কাটা যাচ্ছে। ছি, লজ্জায় মাথা উঁচু করতে পারছে না। ভয় এতটাই পেয়েছিল যে কি করছিল নিজেই বুঝতে পারে নাই। নিজের ওপরই নিজে রাগ উঠছে। আমি ওনাকে কিভাবে জড়িয়ে ধরে থাকলাম। উনি আমাকে কি ভাবছে? নিশ্চয়ই গায়ে পড়া মেয়ে ভাবছে। কিন্তু আমি তো সত্যি খুব বেশি ভয় পেয়েছিলাম। ভয় কি করেছি বুঝতে পারি নাই। আর চোখে আদ্রর দিকে তাকিয়ে দেখি আদ্র বিরক্ত নিয়ে ফোনে কথা বলছে। কথা শেষ হতেই আমার দিকে রাগে চোখে তাকালো। আমি আমতা আমতা করে বললাম, সরি, আসলে আমার ভূতে খুব ভয়। একটু আগে একটা ভূত আমার পেছনে ছিল, খুব ভয় পেয়েছিলাম। তারপর হঠাৎ আপনাকে দেখি আমি কি করেছি নিজেই বুঝতে পারিনি। আপনি আমাকে খারাপ ভাববেন না প্লিজ। হোয়াট? ভূত? আর ইউ ম্যাড? ভূত বলতে কিছু আছে নাকি? এসব কেউ বিশ্বাস করে? মাথামোটা একটা। দেখুন, একদম আমাকে অপমান করবেন না। আমি সত্যি ভূত দেখেছি। আমার জায়গায় আপনি থাকলে বুঝতে পারতেন কতটা ভয়ঙ্কর সে। ভয়ঙ্কর? আচ্ছা, কেমন ভয়ঙ্কর? তুমি তাকে দেখেছ? হ্যাঁ দেখেছি। সে একদম কুচকুচে কালো, দাগগুলো বাসর, বড় সাদা চুল, লম্বা, তারপর চোখগুলো ইয়া বড় বড়, তারপর। হোয়াট? চিৎকার করে কথাটা বলে। স্নেহার কথা শুনে আদ্র রেগে ওর সামনে এসে দাঁড়াল। আদ্র চিৎকার শুনে স্নেহা ভয় পেয়ে গেল। কথা ও থেমে গেল। আচমকা সামনে আসতেই 2 পা পিছিয়ে গেল। কি বললে তুমি? কি বললাম? আচমকা প্রশ্নে থতমত খেয়ে গেল স্নেহা। এমন করছে কেন? আমি কাজ করছি। কাল আমার দাঁতগুলো বড় বড় সাদা। আর কি যেন বললে? এমা, কি বলছেন? আমি আপনাকে এসব কখন বললাম? আমি তো ওই ভূতটার কথা বলছি, যে আমার পিছনে আসছিল। স্টপ ইট। তোমার পিছনে আমি ছিলাম। তুমি আমাকে এসব বললা? কোনো দিক দিয়ে আমি ওরকম? তুমি যে আমার এরকম একটা বর্ণনা দিল। কি আপনি আমার পিছনে ছিলেন? হ্যাঁ। রাগের মাথায় আদ্র সব সত্যি কথা বলে দেয়। সব শুনে তো স্নেহা রাগে ফেটে পড়ে। সব বলার পরে আদ্র নিজেই বোকা বনে যায়। স্নেহা ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মানে আপনি আমাকে ভয় দেখিয়েছেন? ইচ্ছে করে? আদ্র চুপ করে আছে। আপনি জানেন আমি কত ভয় পেয়েছিলাম। এইভাবে আপনি আমাকে ভয় দেখালেন কেন? আমার কথা অমান্য করার শাস্তি। ভয় তো ভার্সিটিতে যাও নাই, কিন্তু আমার হাত থেকে তো বাঁচতে পারলে না। সে আমার সামনে পড়লে। তার আগে বল, তুমি যে ভূতের বর্ণনাটা দিচ্ছিলে সেটা কোথায় থেকে দিল? কোথায় থেকে আবার দেব? আমি বানিয়ে বানিয়ে বলছি। বানিয়ে বানিয়ে বলছ? বানিয়েই তো বলল। যখন আমি বুঝতে পারলাম আমার পেছনে কেউ আসছে আর আমি তার ছাড়া দেখলাম, তখন আমি বুঝতে পারলাম এটা কোনো একটা ভূত হবে। আমি কল্পনা করে নিলাম ভূতটা দেখতে কেমন হবে। স্নেহার কথা শুনে আদ্র হতবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে চুপ হয়ে গেলেন যে? আর আপনি জানলেন কিভাবে আমি এখানে আছি? ম্যাজিক? কিসের ম্যাজিক? ব্রু কুচকে জিজ্ঞেস করল স্নেহা। তা তোমার জানতে হবে না। আমার কাজটা শেষ, আসি আমি কেমন? বাই। বলেই আদ্রর এগোতে লাগল। আদ্রকে যেতে দেখে স্নেহা ওর সাথে হাঁটতে লাগে। প্লিজ আমাকে একা রেখে যাবেন না এখানে। আমার খুব ভয় করছে। আমি জানি ভূতটা আপনি ছিলেন, কিন্তু তবুও ভয় পাচ্ছি। অন্ধকারে ভয় পায় এমনিতে। সো হোয়াট? আপনি যদি আমার সাথে যেতেন। সামনে আলো দেখা যাচ্ছে, ওই পর্যন্ত গেলেই হবে। আমি তোমাকে হেল্প করতে যাব কেন? হোয়াই? প্লিজ, আপনি তো আমার বড় ভাইয়ের মতো, ছোট বোন ভেবে একটু হেল্প করুন। বড় ভাইয়ের মতো কথাটা শুনে আদ্রর ফুঁসে উঠল। কি বললে তুমি? আমি তোমার বড় ভাইয়ের মতো?
রেগে চিৎকার করে কথাটা বলল আদ্র। চিৎকার করে কথা বলা শুনে ভয় পেয়ে গেল স্নেহা। এই লোকটাকেও কখনোই পছন্দ করে না। প্রথম দিন থেকে সব সময় ঝামেলা সৃষ্টি করেছে। আজকেও এর জন্য আমি কি ভয়টাই না পেয়েছিলাম। সেসব নিয়ে এখন ঝগড়া করলে হিতে বিপরীত হবে, এমনিতে জায়গাটা ভয়ঙ্কর। প্রথমবার না হয় সে ভূত হয়ে এসেছিল, এবার যদি সত্যি সত্যি ভূত আসে তাহলে কি হবে? ভাবতেই স্নেহার সারা শরীর কাটা দিয়ে উঠল ভয়। কি হলো, চিৎকার করছেন কেন? আমি তো খারাপ কিছু বলি নাই, ভালো কথাই তো বললাম। আরেকটা কথা বললে তোমাকে কিন্তু আমি খুন করে ফেলব। আর কোনো দিন আমাকে ভাই বলবে না, ক্লিয়ার? আমি তোমার ভাই না, আর ভাই হতেও চায় না। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে স্নেহা আদ্রর দিকে। আদ্র রাগের কারণটা বুঝতে পারছে না। সামান্য ভাই বলাতে এত রাগের কি আছে? আপনাকে আমার ভাই বলতে বয়েই গেছে। না বললাম ভাই, আপনি তো এটা হনুমান, আপনি আমার ভাই হতে যাবেন কেন? ইউ, দেখুন প্লিজ আর ঝগড়া করবেন না। কত রাত হয়ে গেল, বাসায় ফিরতে হবে। আদ্র একবার ফোনের দিকে তাকিয়ে সোজা হাঁটা ধরল। আমিও তার সাথে সাথে হাঁটতে লাগলাম। আলোর কাছে আসতে নিশ্চিন্ত হলাম, কিন্তু দুশ্চিন্তা যাচ্ছে না, আবার যদি সামনে অন্ধকার থাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে স্নেহা হাঁটতে লাগল। আদ্রর বাইক সামনে ছিল, ওর বাইকের কাছে গেল। একটু পরে আদ্র বাইক নিয়ে আমার সামনে থামল। আমি ব্রু কুঁচকে আদ্র দিকে তাকিয়ে আছে। আদ্র যাচ্ছে না, আমি যেতে পারছি না। আমার সামনে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। কিছু বলতে যাব তার আগে আদ্র বিরক্ত মাখা মুখ করে চেয়ে বলল, কি হলো, উঠছ না কেন? সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবে নাকি বাসায় যাবে না? এই না, তোমার বাসায় তাড়াতাড়ি যাওয়া দরকার। প্রচণ্ড বিরক্ত নিয়ে কথাটা বলল, তার মুখ দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু উঠলেও উঠো, না হলে চলে গেলাম। সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। দরকার নাই, আমি যেতে পারবো। সামনে কিন্তু আরও অন্ধকার রাস্তা আছে, সব জায়গায় তো তোমার জন্য আলো জ্বালিয়ে রাখে নাই রাস্তায়। তখন সত্যি ভূত আসলেও আসতে পারে, আমি তো আর সব সময় তোমার সাথে মজা করতে আসব না। আদ্রর কথা শুনে স্নেহার গলা শুকিয়ে এলো। সাহস করে যে বলবে কিছু, তার আগে কুকুরটা ডাক কানে এলো। স্নেহা আরও ভয় পেয়ে গেল। সব সাহস শূন্য হয়ে গেল। আর কিছু না বলে আদ্র ওর পেছনে উঠে বসল। স্নেহার উপস্থিতি টের পেয়ে আদ্রর ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল। ও জানত ও আবার এই কথা বললে স্নেহা ভয় পাওয়া শুরু করবে আর এই কাজটা করবে। কি হলো, উঠে এলে যে? তুমি না বললে দরকার নাই, একাই যেতে পারবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন মনে হলো রাতে একা না যাওয়াটাই ভালো, আপনি যেহেতু তো আছেন। আপনার সাথেই যাই। প্রথমে ভাব না ধরলে তখন তোমার ভালো লাগে না। সেই কাজটা করবে কিন্তু গুড়িয়ে পেঁচিয়ে। দাঁতে দাঁত চেপে স্নেহা আদ্রর কথা সহ্য করছে। বাসায় আসতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল স্নেহা। কত লেট হয়ে গেছে। বাসায় এসে রুমে রানীকে পেলাম, চাবিটা রুনা আপুর কাছে দিয়ে গেছিলাম, দরকার হয় এসে দেখে যায়। আমার লেট হয়েছে বলে রানীকে পাঠিয়ে দিয়েছে। আপু আছে বলে নিশ্চিন্তে বাইরে থাকা যায়, না থাকলে কি হতো। রুমে আসতেই ফোন বেজে উঠল, জানিকে ফোন দিয়েছে। বাইক থেকে নামতেই আদ্রর চিৎকার করে বলেছে এখনই ফোন দিবে। ফোন রিসিভ না করলে নাকি রুমে চলে আসবে। সাহসিকতা দেখাতেই গেলাম, না করে খট ফোন রিসিভ করলাম। সত্যি যদি চলে আসে? গুড, ভেরি গুড। আচ্ছা, কি করছো? এইটা জিজ্ঞেস করার জন্য ফোন দিয়েছেন? হ্যাঁ, এনি প্রবলেম? অবশ্যই প্রবলেম। এখন আমি কি করতে পারি? কেবল রুমে আসলাম, দাঁড়াতেও পারি নাই, আপনার ফোন চলে এসেছে। বলুন, কি বলবেন? নিশ্চয়ই কোনো দরকারি কথা বলবেন, যার জন্য ফোন ধরা নিয়ে এত নাচানাচি করেছেন। অবশ্যই তো দরকারি কথা, জিজ্ঞেস করলাম কি করছো। এটা কি তোমার কাছে কম ইম্পর্টেন্ট মনে হচ্ছে?
আপনি আসলে একটা পাগল, আপনার মাথায় প্রবলেম হয়েছে বুঝছেন, মাথার ডাক্তার দেখান। আচ্ছা ফ্রেশ হয়ে আসো, তারপরে কথা বলি কেমন বাই? অসম্ভব, আর কথা বলবো না, ফোন দিবেন না আর? তা বললে তো হবে না, ফোন অবশ্যই দেব, আরেকটু পরেই দেব, রাখি। কোনো পাগলের পাল্লায় পড়লাম, আমার সাথে এমন করছে কেন আদ্র? উফ যন্ত্রণা। ফ্রেশ হয়ে এসে খাবার গরম করলাম, দুপুরে রান্না করে গেছিলাম। গরম করে বাবাকে খাইয়া ওষুধ খাইয়ে দিলাম। রানী চলে গেছে আমি আসার সাথে সাথে। রুমে এসে দেখলাম 10টা বেজে গেছে। ফোন হাতে নিয়ে আমার চোখ ছানাবড়া, 20 মিসকল, সবগুলো আদ্র নাম্বার থেকে। 40 মিনিটে কেউ এতবার ফোন দেয়? সাথে সাথে আবার ফোন বাজলো, তাড়াতাড়ি ফোন রিসিভ করে কানে নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কি হয়েছে, এতবার ফোন দিচ্ছেন কেন? কোথায় ছিলে তুমি? তুমি জান্না ফোন দিব তো আমি কি করব? আপনি ফোন দিবেন বলে কি আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে ফোন নিয়ে বসে থাকব? দরকার হলে থাকবে। আচ্ছা তুমি কি খেতে গিয়েছিলে? ইস, শখ কত কি আপনি আপনার ফোনের জন্য বসে থাকব। সত্যি করে বলেন তো, ফোন দিছেন কেন? ক্লিয়ার করে সব বলুন। কেউ না কিন্তু হতে কতক্ষণ? কি বলবো, আমি তো এমনি ফোন দিছি। হোয়াট এমনি? কেউ এতবার ফোন দেয়? কেউ দেয় না, আমি দেয়। আপনার কি হয়েছে বলুন তো? আচ্ছা গুড নাইট, ঘুমাও তাড়াতাড়ি, অনেক রাত হয়েছে। আরে বলন না, তোমার কেন ফোন দিল? আরে শুনেন না, কাজ হলো না, ফোন কেটে গেছে। ঘুম থেকে আমি এমনিতেই সবসময় সকাল উঠি, কিন্তু আজকে ফোনের শব্দে উঠলাম। এই 7 সকালে আবার কে ফোন দিল? ফোন রিসিভ করে কানে দিয়ে ভাবলাম হয়তো অন্তরা। হ্যাঁ অন্তরা, বলতো সকালে ফোন দিছিস কেন? আমি অন্তরাই নয়, কথা ঠিকভাবে বল। কণ্ঠ শুনে আমার ঘুম ছুটে গেল, তাড়াতাড়ি নাম্বার দিকে তাকিয়ে দেখে আদ্রর নাম্বার। আবার সকালবেলা ফোন দিয়ে ডিস্টার্ব করা শুরু করেছে। আমারে পাগল করে ছাড়বে। আপনার কি মতলব বলুন তো? আপনি কি আমারে ফোন দিয়া পাগল করার চিন্তাভাবনা করছেন নাকি? করছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে সেইটাই করতে হবে। হোয়াট? গুড মর্নিং, এটা বলার জন্য ফোন দিছিলাম। আপনার গুড মর্নিং এর গুষ্টি কিলায়, আপনি আমাকে আর ফোন দিবেন না। সেটা পরে দেখা যাবে, এখন ওঠো তাড়াতাড়ি। আজকে ভার্সিটিতে আগে এস। কেন আগে আসবে কেন? আজকে আবার কি? কিছুই না, কালকে আসো নাই, এজন্য আগে আসতে বললাম। দূরছাই মাথ আমার আইলো গেল, কোথায় থেকে কোথায় যান আপনি? ভার্সিটি এসে আদ্র খুঁজছি। কাল রাত থেকে ফোন দিয়ে আমাকে পাগল করে ছেড়েছে। ভেবেছিলাম ফোনে কিছু জরুরি কথা বলবে, কিন্তু তারা তো কিছু বললি না, উল্টো উল্টাপাল্টা কি সব বলে আর ফোন করে ফোন কেটে দেয়। কিছুই বুঝতে পারি না, কিন্তু তার পাত্তা পেলে তো যতবারই তার সামনে গিয়েছি সে কোনো না কোনোভাবে আমাকে কাটিয়ে চলে গেছে। আবার ক্লাসরুমে আরেক শখ খেলাম। পিকনিকে যেতে হবে। পিকনিকে যাওয়ার কথা হচ্ছে, সবারই নাকি যেতে হবে বাধ্যতামূলক। এসবে কেউ বাধ্যতামূলক দেয়? কোনো ভার্সিটিতে এসে পড়লাম, সব উল্টাপাল্টা কাজে বাধ্যতামূলক করা হচ্ছে। ঘুরতে যাওয়া আমারও পছন্দ, কিন্তু আমার সেই কপাল নেই, বাবাকে ছেড়ে যাওয়া সম্ভব না, তার ওপর টাকা, বাড়তি টাকা আমার নাই। কিন্তু স্যারের শেষ কথাটা শুনে আমি থমকে গেলাম। না গেলেও টাকা দিতে হবে, টাকা দিতেই হবে। যারা যাবে না তাদের টাকা পড়ে কেটে নেওয়া হবে। আর টাকা না দিলেও সামনে যে আমাদের প্রিটেস্ট পরীক্ষা, সেখান থেকে নাম্বার কেটে নেওয়া হবে। আমার উত্তর তো নাই না, কিন্তু এত কিছু শোনার পরে আমি টেনশনে পড়ে গেলাম। কি করব আমি? যাব কিভাবে? আমার তো যাওয়া কোনোভাবে সম্ভব না। একেতে টাকা কোথায় পাবো, তার ওপর বাবাকে কি করে এটা রেখে যাব? টেনশন, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। অন্তরাকে সব বললাম। ও নিজেও টেনশন করছে। ও বলছে টাকা না হয় আমি দিয়ে দেব, কিন্তু আঙ্কেলকে কে দেখে রাখবে? ওরও চিন্তা হচ্ছে। দুজনেই সারা ক্লাস টেনশন করতে করতে কেটে গেল।
ক্লাস শেষে দুজনেই ক্লাস থেকে বেরিয়ে এলাম। অন্তরা হৃদয়ের সাথে কথা বলতে চলে গেল। আমি একাই সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো আদ্র। আমার সামনে এসে একটা শয়তানি হাসি দিল। সেই হাসির মানে বোঝার বিন্দুমাত্র আগ্রহ দেখালাম না। সকাল থেকে আদ্রর পেছনে যেভাবে ছুটেছি, হয়তো মনটা ভালো থাকলেই আমি এখন আদ্রর সাথে তুমুল ঝগড়া শুরু করে দিতাম। কিন্তু এত টেনশনে আমার ঝগড়া আসছে না। আমি তাকে এড়িয়ে চলে যেতে নেলে লাগলাম। আদ্র হয়তো এতে অবাক হয়েছে খুব। ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আমার হাত ধরে আটকায়। আমি পিছন ঘুরে আগে হাতের দিকে তাকিয়ে আদ্রর মুখের দিকে তাকায়। সাথে সাথে আদ্র হাত ছেড়ে দাঁড়ায়। কি ব্যাপার, এমন লাগছে কেন? দেখতে মন খারাপ? সকাল থেকে না আমার সাথে কথা বলার জন্য পেছনে পেছনে ছুটছ, আর এখন সামনে এসে দাঁড়িয়েছি, কথা বলছো না কেন? ইচ্ছে করছে না তাই, আর তখন ইচ্ছে হয়েছিল তাই পেছনে ছুটেছিলাম বলে চলে গেলাম। আদ্র আমার যাওয়ার দিকে তাকিয়ে রইল। ঘুরতে যাবে সাজেক। বুধবার, আজকে বৃহস্পতিবার, সামনের সপ্তাহে বুধবারে যাবে, দুদিন থাকবে। একদিন যাবে মাঝখানে, একদিন থেকে তার পরদিন সকালেই চলে আসবে। সবকিছু ভুলে বিকেলে প্রাইভেটে গেলাম 1 ঘন্টা আগে, কারণ রাতে আর আসা সম্ভব না, একদিনে যা হয়েছিল। 1 ঘন্টা বেশি যেহেতু পড়াতে হবে, ঘন্টা আগে গিয়ে পড়াবো, এর জন্য টাকা বেশি দেবে বলেছে। সোমবার ওদের পরীক্ষা শেষ হলো, এখন আমি শান্তি পেলাম। ফোন দিয়ে জানালো নানাবাড়ি বেড়াতে যাবে ওরা, তাই শুক্রবার পর্যন্ত টিউশনি বন্ধ দিল। বিকেলের মন খারাপ করে ছাদে বসে আছি। সামনে রুনা আপু, রানী আর রায়া দৌড়াদৌড়ি করছে। আপু আমার মন খারাপ হলে জিজ্ঞেস করল, কি হয়েছে রে স্নেহা, এমন মুখটা মলিন করে বসে আছিস কেন? আপুকে সবকিছু খুলে বললাম। এই জন্য মন খারাপ পাগলি? আমি আছি না, তুই কোনো চিন্তা করিস না, আঙ্কেলের সব দায়িত্ব আমার, তুই গিয়ে ঘুরে আয়। এই জন্য কেউ মন খারাপ করে? তুমি না হয় দিনে গিয়ে দেখে সে রাতে কি হবে? এভাবে আব্বুকে রেখে কোথাও যাওয়া ইম্পসিবল। এমনিতেই শরীর ভালো না তার, যেকোনো সময় যা কিছু হতে পারে, একা তো রাখা যায় না বল। আমি কি তোকে বলেছি রাত একা রাখব? তোদেও বাসায় শিফট করব, রাতে থাকব নি 2 দিন। কি সব বলছো? রাতে থাকবে মানে ভাইয়া আসবে না? সে তোমাকে থাকতে দেবে? উল্টো আমার জন্য তোমাদের মধ্যে ঝামেলা হবে। আর তোর ভাইয়া তো কাল বাসায় আসে নাই, ফোন দিয়ে বলল 2 দিন আসবে, নাকি কাজ নাকি পড়েছে। কিন্তু তবুও আব্বুকে রেখে আমি কোথাও যাই না, আমার খুব ভয় করে। আমার একমাত্র আব্বু আছে, আর কেউ নেই আপন বলতে। তুই কি আমাকে একটু ভরসা করতে পারিস না স্নেহা? মুখ কালো করে কথাটা বলল আপু। এসব কি বলছো আপু? তোমাকে আমি অনেক বিশ্বাস করি। এইখানে আসার পর একমাত্র তোমাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস ও ভরসা করি। তাহলে এই আপুর কাছে বিশ্বাস করে তোর বাবাকে দেখে যেতে পারবি না? সে পারবো, কিন্তু আমি তো। আপু অনেক বলে আমাকে রাজি করালো, যাওয়ার ইচ্ছে ছিল না। আপু থাকবে, ভাইয়া ও নাই, জন্য আমিও রাজি হয়ে গেলাম। রাতে ফোন করে অন্তরাকে খবরটা দিলাম, ও তো সেই খুশি। বুধবার সকালে রুনা আপা আমাদের রুমে একদিন আগেই আপুকে বলে এখানে থাকতে বলেছি। কালো সুতির 3 পিস পরলাম, উইটা আগে পরি নাই। আরেক সেট জামা ব্যাগে ভরে নিলাম। বাসার জামা তো আর নেওয়া যায় না। যে ড্রেস পরেছি এটা নতুন, কিন্তু আরেকটা নিয়েছি, এটা পুরাতন হয়ে গেছে। এটা নিতে হবে, বাসারগুলো ছিঁড়ে গেছে, তাছাড়া নেওয়ার মতো কিছু নেই, এটা তো প্রতিদিনই প্রায় ভার্সিটিতে পরে যাওয়া হয়। ছোট একটা নিঃশ্বাস ফেলে ড্রেসটা ব্যাগে ভরলাম। আর নেওয়ার মতো কিছুই নাই, ফোনটা ব্যাগে ভরে 200 টাকা নিলাম। সাজ বলতে চুলটা খোপায় করে আগের মতো মাথায় ওড়না দিয়ে পিন করলাম। স্নো পাউডার বলতে কিছুই আমার কাছে নাই। শেষ কবে ইউজ করেছিলাম তাও মনে নাই। এগুলোর কেনার টাকাও নাই, আর কেনার ইচ্ছা নাই।
সিম্পলভাবে বের হতে পারলাম না। আপু জোর করে ধরে তার পাউডার দিল আমাকে দেওয়ার জন্য। আমি না করলে শুনল না, জোরাজোরিতে না পেরে একটু নিয়ে পুরো মুখে দিলাম। পাউডার দেওয়াতে মুখের তেলতেলে ভাবটা মুছে গেল, একটু ফর্সা ফর্সা লাগল। আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে রইলাম। খুব একটা আয়না দেখা হয় না, আর আয়না থাকলে তা দেখা হবে। একটা আয়না ছিল এখানে, আসো সময় পড়ে ভেঙে গেছে, তারপর আর কেনা হয় নাই। আপু জোর করে চুল বিনুনি করে দিল। এর মাঝে অন্তরা চলে আসলো। রুনা আপুকে বাবার খেয়াল রাখতে বলে বাই বলে চলে আসলাম। সকালে অন্তরা আমাদের বাসায় এসেছে। ও এসে আমাকে জড়িয়ে ধরে বলল আমাকে নাকি অনেক সুন্দর লাগছে, সাজলে নাকি আমাকে সুন্দর লাগে। সাজ বলতে পাউডার আর পিঙ্ক কালারের হালকা একটু লিপস্টিক। আমি দিতে চাইছিলাম না, কিন্তু আপুর জন্য দিতে হয়েছে, এক প্রকার জোর করেই দিয়ে দিয়েছে। হঠাৎ অন্তরা বলল কিছু নাকি মিস বলেই ওর ব্যাগ থেকে একটা কাজল বের করে দিতে বলল, কিন্তু দেব না বললাম। অনেক বলে ও রাজি হলাম না। অনেক দিন পর সাজছি, এজন্য লজ্জা লাগছে আমার। সাধারণই ভালো লাগে না, না সাজতেন সাজার ইচ্ছে নেই। আমি আর অন্তরা একসাথে ভার্সিটিতে এসে নামলাম। দুজনে একসাথে বাসে উঠলাম। 3টা বাস যাবে, একটা ফার্স্ট আর সেকেন্ড ইয়ার, আরেকটা থার্ড ইয়ার, আর একটা ফোর্থ ইয়ার। এভাবে সেট করা। আমি আর অন্তরা আমাদেরটায় ঢুকলাম, কিন্তু আমার আর অন্তরার লিস্ট নাই। দুজনেই তো বড় বড় চোখ করে দুজনের দিকে তাকিয়ে আছি। টাকা দিলাম, এখন আমাদের সিটি নাই, আমরা যাব কিভাবে? দুজনে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা মেয়ে বলল, ওর নাম কণিকা, তোমাদের সিট নাই? না। দুজনে একসাথে বললাম। শুনলাম এই বাসে দুজনের সিট হয় নাই, তাদের একজনকে ফাইনাল ইয়ারের বাসে ও একজনকে থার্ড ইয়ারের বাসে দেওয়া হয়েছে। তোমরা গিয়ে দেখো, সেখানেই হয়তো তোমাদের সিট আছে। কণিকার কথা শুনে দুজনেই বাস থেকে নেমে গেলাম। দ্বিতীয় বাসে ওঠালাম, সেখানের তৃতীয় সিটে অন্তরার সিট পেলাম। তার মানে আমার সিট পরেরটাই। মুখ কালো করে ফেললাম, একা একটা বাসে যেতে হবে আমাকে, তাই আমি অন্তরাকে বললাম তুই চলে যা, আমি যাব না। তোর সাথে সিট পড়লে একটা কথা ছিল, এমনিতেই কারো সাথে আমার তেমন সম্পর্ক নাই, সবাই একটু বেশি ইগনোর করে আমাকে। অন্তরা আমাকে কিছুতেই যেতে দেবে না। ওর সাথে পারা গেল না, থাকতেই হলো। অন্তরার সাথে তৃতীয় বাসে উঠলাম। প্রথম থেকে সব সিট দেখছি কয়েকজন বসে আছে মেয়েরা। আমাদের দিকে একবার তাকিয়ে নিজেদের ফোন সাজ করতে লাগল। এক একজন আয়না ধরে সাজছে, লিপস্টিক দিচ্ছে। সব সিট ঘুরে একদম লাস্টে চলে এলাম। দুজনের মুখটা কালো, সিট পাচ্ছি না এজন্য। অবশেষে সিট পেলাম লাস্টের 2 সিট আগে। দুজনের মুখে হাসি ফুটল। আরও 15 মিনিট আছে বাস ছাড়তে, এজন্য বাস খালি বেশি। আমার সিট জানালার পাশেই, তাই খুশি হয়েই বসলাম। কিন্তু পাশের সিটে ফাঁকা, এখানে কে বসেছে কে জানে। অন্তরা কিছুক্ষণ থেকে চলে গেল। ও থাকাকালীন ভালোই লাগছিল, কিন্তু ও যাওয়ার পর খারাপ লাগতে শুরু হলো। ফোনে আজ 30 টাকা ভরেছি, বাবার খোঁজ নিতেই হবে এজন্য। আর 10 মিনিট আছে। একে একে বাসে সবাই উঠতে লাগল। এদের মাঝে আদ্রর সাঙ্গপাঙ্গরাও আছে। ওনারা আসতেই আদ্রর কথা মনে পড়ল, উনিও তো তাহলে এই বাসেই আছে। আল্লাহুনার কথা তো ভুলেই গেছিলাম। কাল রাতে ফোন করেনি আমাকে, শান্তিতে ঘুমিয়েছিলাম। সকালেও ওনার কথা মনে পড়েনি। মেয়ে ওখানে ওনার মুখোমুখি হতে হবে। ওনার সিট যেন আমার আশেপাশে নি থাকে, তাহলেই জ্বালিয়ে খাবে। অযথা ফোন করে ডিস্টার্ব করে। সামনে তাকিয়ে ভাবছিলাম, হঠাৎ করে মারিয়ার উপর চোখ পড়ল, খুব সুন্দর লাগছে। কিন্তু ড্রেসটা ভালো লাগলো না। শর্ট টপস পরেছে, গলাটা বেশিই ভারী। দেখতে ভালো লাগছে না। এত সুন্দর মেয়ে এমন অসভ্য ড্রেস পরেছে কেন? মন খারাপ করে তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। সে সামনেই বসেছে, সাথে রাইসা মেয়েটাট।
তার পেছনের রাহাত ভাইয়া আসলো, সে আমাকে দেখে একটা হাসি দিয়ে কেমন আছি জিজ্ঞেস করল। একটু কথা বললাম, উনি আমার এক সিট পেছনে বসেছে। সব সিটের মানুষ এসে গেছে, আমার পাশে সিটটা খালি। এদিকে আদ্রকেও তো আসতে দেখলাম না। সময় হয়ে গেছে, এখন বাস ছাড়বে, সবাই ভেতরে যারা সিটে বসে পড়েছে। ঘাড় ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকালাম, হঠাৎই মনে হলো আদ্রকে দেখলাম বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল কারো সাথে। আমি সেদিকে তাকিয়ে আছি, আদ্র আমার দিকে এক সাইড করে দাঁড়িয়ে আছে। আজকে পরেছে খয়েরি টি শার্ট, হাতে জ্যাকেট, ফুলহাতা, হাতের কনুই পর্যন্ত গুটিয়ে রেখেছে। বাঁ হাতের আঙ্গুলে সানগ্লাস দুলিয়ে দুলিয়ে কথা বলছে। খয়েরি কালারের বেশ মানিয়েছে আদ্রকে। আমি আদ্রকে স্ক্যান করতে লাগলাম, হঠাৎ কথা শেষ করে সানগ্লাস চোখে দিয়ে আমার দিকে তাকালো। আমি এতটা ভয় পেলাম যে সাথে সাথে ঘাড় ঘুরিয়ে বাসের ভেতরে তাকালাম। আল্লাহ, আমার তো মনেই ছিল না উনি আমাকে দেখে ফেলে সর্বনাশ হবে। হঠাৎ সামনে থেকে দেখি আদ্র বাসের ভেতরে। আমি শকের উপর শক, এখন না জানি দেখে ফেলে। মাথার ওড়নাটা দিয়ে ভালো করে মুখটা ঢেকে নিলাম, যাতে আদ্র আমাকে না দেখতে পায়। আদ্র এদিকে আসছে, আমি মাথা নিচু করে বসে আছি। আদ্রর আমাকে পাশ কাটিয়ে চলে যেতেই আমি মাথা উঁচু করে বসলাম। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এখন আমার হাত পা কাঁপছে, খুব ভয় পেয়েছি। মুখ ঢাকা থেকে খুলে ফেললাম। তারপর জানালা দিয়ে তাকাতে লাগলাম, বাস চলতে শুরু করেছে। ফোন বের করে রুনা আপুকে কল করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতেই বাবার খোঁজ নিলাম। ফোন কেটে দিতেই মনে হলো কেউ আমার পাশে দরাম করে বসে পড়ল। নিশ্চয়ই আমার পাশের জন এসে পড়েছে। যে মেয়ে বসবে তার সাথে একটু ভালোভাবে কথা বলবো, না হলে সারা রাস্তা বোরিংভাবে যেতে হবে। মুখে একটু হাসি ফুটিয়ে তার দিকে তাকিয়েই আমার চোখ কপালে উঠে গেল। আল্লাহ, আমি কি ঠিক দেখতেছি নাকি ভুল দেখলাম? চোখ ভরে আবার সামনে তাকালাম। এতে সত্যি আমার পাশে বসেছে। আমি বড় বড় চোখ করে আদ্রর দিকে তাকিয়ে আছি, আর ও নিশ্চিত আমার পাশে বসে আছে। আমি হাঁ করে ওনার দিকে তাকিয়ে আছি, আমার মাথায় কিছু ঢুকছে না, উনি এখানে কেন বসল? আমি কিছু বলতে যাব, হঠাৎ উনি আমার দিকে ঘুরে শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করল, কি? এবার আমার মুখ দিয়ে কথা বের হলো। আমি হতভম্ব থেকে হালকা স্বাভাবিক হলাম। আপনি এখানে বসেছেন কেন? হোয়াট? এটা কেমন প্রশ্ন? আমার শকে আমি বসব না তো কে বসবে? ছোট 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 করে জিজ্ঞেস করল। কি এটা আপনার সিট? কথাটা শুনে আমি চরম অবাক হলাম। উনার সাথে তাহলে আমাকে কেন বসিয়েছে? আমাকে তো কোনো মেয়ের সাথে বসানো উচিত ছিল। অফকোর্স এই যে সিট নাম্বার। কিন্তু তুমি এখানে কেন? এটা তো ফাইনাল ইয়ারে পাস, তুমি ফার্স্ট ইয়ার থেকে এখানে বসে আছো কেন? আমার সিট এখানে পড়েছে তাই আমি এখানে বসে আছি। ও তাহলে বসে থাকো, আমার মাথা খাচ্ছ কেন? কি বললেন আপনি? আমি আপনার মাথা খাচ্ছি? দেখুন, একদম বাজে কথা বলবেন না আপনি। আমার তো এখন মনে হচ্ছে আপনি এখানে আমার সিট ইচ্ছে করে ফেলেছেন, যাতে আমাকে সারা রাস্তা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতে পারেন। ওয়াট? আমার তো আর খেয়ে দেয়ে কাজ নাই। তোমার সিট আমার সাথে ফেলতে যাব? আর তুমি কে হ্যাঁ যে তোমার সিট আমার পাশে রাখতে যাব? আমি নিজেই তো তোমাকে এখান থেকে চরম অবাক হয়েছি। আমার আপনার কথা একদম বিশ্বাস হচ্ছে না। আপনি সত্যি করে বলেন, আমি কিভাবে ফার্স্ট ইয়ারে থেকে এই বাসে চলে এলাম, তাও আবার একা? সেটা আমি কি করে জানব? সেটা তো তুমি জানো, কারণ তুমি আমার আগে এখানে বসে আছো। তার মানে আপনি সত্যিই কিছু জানেন না? অবশ্যই না। ওয়েট, আপনি যদি আমাকে দেখে অবাক হয়ে থাকেন, তাহলে প্রথমে আমাকে দেখে কিছু বললেন না কেন? কিছু না বলে কেন শান্তভাবে বসেছিলেন কেন?
আমি চোখ বড় বড় করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে আমার তার একটা কথা ও বিশ্বাস হচ্ছে না নিশ্চয় ইচ্ছে করে কাজটা করেছে। তুমি নিজেকে কি মনে করো? আমি তোমার পেছনে ঘুরঘুর করি। 2 দিন তোমাকে ফোন দিয়েছি বলে ভেবো না যে তোমাকে আমি লাইক করি বা অন্য কিছু। এমনিতেই তোমাকে জ্বালানোর জন্য ফোন দিয়েছি ওকে। আর একটা কথা, এখানে তোমার সিটের বিষয়ে আমি সত্যিই জানতাম না, আর তুমি যে বললে তোমাকে দেখে প্রথমে কেন অবাক হই নাই। আসলে না, আমি চিনতে পারি নাই। আর চিনব কিভাবে বল? তুমি এমনভাবে ওড়না টেনে মুখ ঢেকে বসেছিলে। তাতে না তোমার মতো হয়ে গেছে আর না অন্য কিছু। আমি ভেবেছিলাম হয়তো আমার পাশে কারো গার্জেন যাচ্ছে, কারণ এখানে কেউ তো তোমার মতো এত ওড়না টেনে খালাম্মা সেজে বসে রায় নাই। আদ্র কথা শেষ করে সামনের দিকে তাকালো। স্নেহা হা করে এখনো আদ্রর দিকে তাকিয়ে আছে। এতক্ষণ আদ্রর কথা বিশ্বাস না হলেও এখন তার কথা শুনে আমার মনে হচ্ছে আমি ভুল ভেবেছিলাম। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি যে আদ্রর দিকে হা করে তাকিয়ে ভাবনায় বিভোর হয়েছিলাম সেটা মনে ছিল না। আদ্রর কথায় চমকে জানালার দিকে তাকালাম। সিসিসি, কিভাবে তাকিয়েছিলাম? কি ভাবছো আমাকে? নিশ্চয়ই ভাবছেন আমি একটা নির্লজ্জ মেয়ে। নিজে নিজেকে বকে জানালা দিয়ে তাকিয়ে বিড়বিড় করতে লাগলাম। আদ্র আর চোখে স্নেহাকে দেখে স্নেহা বিড়বিড় করছে। আদ্র তা দেখে ঠোঁট নাড়িয়ে হেসে ওঠে আওয়াজবিহীন। তারপর ফোন টিপতে লাগে আর চোখ একটু পরপর স্নেহা দিকে তাকায়। কিন্তু স্নেহা আর একবারও তাকাচ্ছে না, ও জানালার দিকে তাকিয়ে আছে। এখানে বসার সমস্ত প্লেয়ার আদ্র নিজেই করেছে, এর জন্য ওকে কম কাঠখড় পোড়াতে হয়নি। ফাইনালি কাজটা করতে পেরেছে, এতে আদ্রর খুশি দেখে কে? অনেকটা সময় ওকে কাছ থেকে দেখতে পারবে, এই বা কম কিসের? এই জন্যই তো এত কিছু করা। আজকে স্নেহাকে একদম অন্যরকম সুন্দর লাগছে। সবসময় সাদাসিধে ভাবি দেখেছে, কিন্তু আজকে স্নেহার ঠোঁটে লিপস্টিক আরও বেশি সুন্দর লাগছে, কিন্তু চোখে কাজল থাকলে আরও বেশি বেটার লাগত। কালো ড্রেসে ওকে আজ অপরূপ লাগছে। এই ড্রেসটা আগে পরতে দেখিনি। একটা হলুদ আর সাদা মধ্যে গোলাপি রঙের দুইটা সবসময় পরত। হলুদ ওর পছন্দ না থাকলে ও স্নেহার গিয়ে কালারটা দেখতে দেখতে পছন্দ হয়ে গেছে। আদ্র তাকিয়ে থাকতেই স্নেহা হুট করে ওর দিকে তাকালো। আর সাথে সাথে দুজনের চোখাচোখি হয়ে গেল। স্নেহার আদ্রর দিকে তাকিয়ে দেখে ও ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে স্নেহার রাগ মাথায় উঠে যায়। একটু তাকিয়ে ছিল বলে কিভাবে বলেছি ওকে, আর এখন নিজে তাকিয়ে আছে। কি ব্যাপার, আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন? স্নেহার কথায় আদ্র থতমত খেয়ে গেল। কই তাকিয়েছিলাম আমি তো। একদম মিথ্যা বলবেন না, আমি নিজে দেখেছি আপনি আমার দিকে তাকিয়েছিলেন। হোয়াট আর ইউ? আমি তোমার দিকে তাকাতে যাব কেন? তুমি কি নিজেকে বিশ্বসুন্দরী ভাব নাকি? সুন্দর থাকলে একটা কথা ছিল, তাহলে না হয় তোমার দিকে তাকানো যেত। আমি তোমার দিকে না, ওই যে 4তলা বিল্ডিংটা দেখছিলাম ওই রংটা আমার পছন্দ হয়েছে। স্নেহা জানালা দিয়ে তাকিয়ে দেখল বাড়িটা। বাড়িটা রং করা হয়েছে লাল টকটকে আর ভালো লাগে হালকা, কিন্তু এটা একদম দেখতে বাজে, দেখতে খারাপ লাগছে। আমি তাকে নাক মুখ কুচকে বললাম, ছি কি বাজে চয়েজ। কথাটা আদ্রর কানে এলো। কি বললে তুমি? আমার চয়েজ বাজে? হ্যাঁ, আপনার চয়েজ জঘন্য। ইউ স্টুপিড, তুমি আমার চয়েজ জঘন্য বলতে পারলা? আমি সবসময় বেস্ট জিনিস চয়েজ করি। ওকে, তা তো দেখতেই পারলাম কেমন বেস্ট চয়েজ। দেখো, এটা আমার পছন্দ হয়নি। আমি তো। কথাটা শুনে স্নেহা অবাক হয়ে বললাম, মানে? তার মানে আপনি মিথ্যা বলছেন? আসলে তুমি একটা বাচাল। আরেকটা কথা বলবে না? মাথা ধরিয়ে ফেলেছ। আমার ঠেকা পড়েছে আপনার সাথে কথা বলতে, বলে জানলার দিকে ফিরে বসলাম। আদ্র চেঁচিয়ে চেঁচিয়ে ওর ফ্রেন্ডের সাথে কথা বলছে, স্নেহা সেগুলো শুনছে। এতক্ষণ আমাকে বাচাল বলল, এখন নিজে কি করছে? এখন আমার মাথা ধরিয়ে ফেলবে।
কথা বললে কথা বাড়বে এজন্য আর স্নেহা কথা বলল না, চুপ করে বসে রইল। আরও চোখে একবার তাকিয়ে দেখল আদ্রর কানে ইয়ারফোন দিয়ে ফোন টিপতে। আমি জানালা দিয়ে তাকিয়ে বাইরে পরিবেশ দেখছি। হালকা ঠান্ডা বাতাস আসছে, চোখ বন্ধ করে বাতাস নিচ্ছি। সারা মুখ ছুঁয়ে যাচ্ছে, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। বাতাসে আরেক ঝামেলা, একটু পরপর মাথার ওড়না পড়ে যাচ্ছে। আমি সাথে সাথে আবার টেনে তুলে দিচ্ছি। এবার হাত দিয়ে ধরে রেখেছি। হঠাৎ মনে হলো যে কেউ আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আমার পাশের দিকে তাকাই, দেখি আদ্র একদৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। স্বস্তির নিঃশ্বাস, আবার জানালার দিকে তাকিয়ে রইলাম। অনেকটা সময় পর ফোনের দিকে তাকিয়ে দেখি 9টা বাজে, তার মানে 1 ঘন্টা হলো গাড়ি চলছে। এভাবে সময় কাটতে লাগলো বাইরে ভিতরে দেখতে দেখতে। চোখ বন্ধ করে কেবল মাথা রেখেছি, সাথে সাথে আমার মনে হলো ঠান্ডা কিছু মনে হলো আমার পায়ে ফেলল। চমকে চোখ খুললাম। তাকিয়ে দেখে আদ্র পানি খাচ্ছে। আমি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছি, উনি দিকে নিজের মতো পানি খেয়ে যাচ্ছে। একবার আমার দেখাচ্ছে না কতটা অসভ্য, কতটুকু পানি ফেলেছে, পাজামার এখানে ভিজে গেছে। কি হলো, এমন রাক্ষসীর মতো তাকিয়ে আছো কেন? এভাবে কেউ পানি খায়? দেখুন তো, আমার জামা ভিজিয়ে ফেলেছেন। দেখুন আমি ভালোভাবেই খেয়েছি, তুমি নড়ছিলে তাই পড়ে গেছে। এটা আমার দোষ কোথায়? দেখুন সব দোষ আপনি আমার দিবেন না, সব কিছুতেই নিজের দোষ ঢাকা, যত সব অসভ্য লোক একটা। তুমি আবার আমাকে অসভ্য বললে? তোমার সাথে আমি কি অসভ্যতামি করেছি? ভেঙচি কেটে অন্যদিকে ফিরলাম। আদ্রর আমাকে অনেক কথা বলে যাচ্ছে, আমি উত্তর দিচ্ছি না, আর কথা বলবো না, অসভ্য বেয়াদব ছেলে একটা। আরও 2 ঘন্টা হয়ে গেছে ওইভাবেই এইদিকে তাকিয়ে বসে থাকতে থাকতে আমার ঘাড় ব্যথা হয়ে গেছে, তাই এদিকে ফিরতি ঠাস করে গাড়িটা থেমে গেল। থামতে ঠাস করে সামনে মাথায় বাড়ি খেতে গেলাম, কিন্তু খেতে পারলাম না, কেউ আমার সামনে হাত দিয়ে রেখেছে, তাই রক্ষা পেলাম। তাকিয়ে দেখি আদ্রর হাত। কিছু বলতে যাব, আদ্র উঠে দাঁড়াল। হঠাৎ চলে যেতে লাগে। দেখি বাসের অনেকে নেমে যাচ্ছে। নামছে কেন? এত তাড়াতাড়ি চলে আসলাম নাকি? কিন্তু শুনেছিলাম তো 67 ঘন্টা লাগবে। কে বলছো 3 ঘন্টা হলো? আদ্র নামছে। আচ্ছা, গাড়ি কি নষ্ট হয়ে গেল? জিজ্ঞেস করার মতো কাউকে পেলাম না। রাহাত ভাইয়া গাড়িতে নাই, তাছাড়া আর কাউকে চিনি না এখানে আদ্রর ছাড়া। আদ্রকেই জিজ্ঞেস করতে হবে। আমি তাকে থেকে পিছন থেকে ডেক উঠলাম। শুনছেন, আপনারা সবাই নামছেন কেন? আমার কি এসে পড়েছি? আদ্র ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। ওয়াট, এখনো ঠিক অর্ধেক রাস্তাও যেতে পারি নাই, আর তুমি বলছো আমরা এসে পড়েছি? তাহলে আপনার নামছেন কেন? এখন ব্রেক দিয়েছে, যদি খেতে ইচ্ছে হয় খেতে পারো, বা ওয়াশরুমে যাওয়ার দরকার হয় সেজন্য। বলেই চলে গেল। আদ্র যেতেই আমিও নামলাম। নেমে এদিক ওদিক তাকাতে লাগলাম, কোনো দিকে যাব বুঝতাছি না। রেস্টুরেন্ট দেখলাম, সেখানে অনেকে আছে আমাদের। হঠাৎ অন্তরাকে দেখেই দৌড়ে ওর কাছে গিয়ে দাঁড়ালাম। ওকে নিয়ে ওয়াশরুমে গেলাম, আর আদ্রর সাথে যা যা হয়েছে সব বললাম। আমাকে টেনে রেস্টুরেন্টে নিয়ে গেল, একটা টেবিলে বসলাম। আমাকে যেতে বললে আমি খেলাম না, এখন আর টাকা না নষ্ট করব না। জোর করে আমাকে একটুও খাওয়াতে পারল না, আমি শুধু 1 গ্লাস পানি খেয়ে নিলাম। বাসে সবাই একে একে গিয়ে বসল, সবার শেষে আদ্রর আসলো। এসে আমার পাশে বসল। এসে এমনভাবে বসে একদম সিটটা লাফিয়ে ওঠে। আমি রাগী দৃষ্টিতে একবার তার দিকে তাকিয়ে আমার সামনে তাকালাম। 1 নাম্বার হনুমান, এভাবে কেউ লাফিয়ে বসো? হঠাৎ খাওয়ার খসখস আওয়াজ, পাশে তাকিয়ে দেখি বিস্কুট খাচ্ছে আদ্র। আমি তাকাতে আর দিকে তাকিয়ে বলে উঠল, এভাবে তাকিয়ে আছো কেন? খাওনি কিছু? খিদে পেয়েছে নাকি? আমার দিকে নজর দিও না, আমার পেট খারাপ হবে। আমি তো কথা শুনে রীতিমতো হতবাক।
একটু তাকিয়ে তাও শব্দ পেয়েছি বলে আমি কি একবারও ওভাবে তাকিয়েছিলাম পেট খারাপ হয়ে যাবে? সব সময় আমাকে অপমান করার ধান্দা। রেগে তাকিয়ে আছি আদ্রর দিকে। কি হলো তবুও তাকিয়ে আছো এভাবে? খাবে নাকি? তাহলে খাও, তবুও আমার খাবারে নজর দিও না, বলে আমার দিকে বিস্কুটের প্যাকেট বাড়িয়ে দিল। আপনি আসলেই একটা শয়তান। আমি আপনার দিকে মোটেও ওভাবে তাকাইনি যে আপনার খাবারের নজর লাগাবে। আমি তো শব্দ পেয়ে তাকিয়েছে। সে সব কিছু আমি জানি না। তুমি এখান থেকে নিয়ে কিছুটা খাও, না হলে আমার মনে হবে তুমি আমার খাবারে নজর দিয়েছে। আপনি কিন্তু বেশি বেশি করছেন। আমি বললাম তো আমি সেভাবে তাকাইনি। তুমি খাবে নাকি আমি এখন খাওয়া বাদ দিয়ে বসে থাকবো? আমার এমনিতেই খুব খিদে পেয়েছে, তোমার জন্য আমি যেতে পারছি না। আমি কি আপনাকে খাওয়া বাদ দিয়ে বসে থাকতে বলেছি? তোমার নজর ভালো না দেখেই তো খেতে পারছি না, তখন আবার পেট খারাপ হয়ে গেলে দেখো, একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, সেখানে গিয়ে আমি একদমই অসুস্থ হতে চাই না। আপনি আর কিছু বলতে পারলাম না। আদ্র আমার মুখে একটা বিস্কুট ঢুকিয়ে দিয়েছে। আমি হা করে বড় বড় চোখ করে আদ্রর দিকে তাকিয়ে আছি। কথাও বলতে পারছি না, মুখে বিস্কুট। কি হলো, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? খাওয়া শেষ করে তাড়াতাড়ি, না হলে আমি খেতে পারবো না। অজ্ঞতা আমার খেতে হলো, না হলে আমি কিছু বলতে পারবো না। খাওয়া শেষ হতেই কিছু বলতে যাবার আগেই আর একটা বিস্কুট মুখে দিয়ে দিল। আমি তো হতবাক হয়ে আদ্রর দিকে তাকিয়ে আছি, মন চাইছে লোকটার মাথা ফাটিয়ে দেই। এভাবে পরপর 5টা বিস্কুট আমাকে খাইয়ে ছাড়ল। আরও হয়তো দিত, কিন্তু আমি মুখে হাত দিয়ে খাওয়া শেষ করেছি। তারপর রাগী চোখে তাকিয়ে মুখে হাত দিয়ে বলেছি, আরেকটা বিস্কুট যদি আমার মুখে দিয়েছেন তাহলে আমি আপনাকে আজকে মেরে ফেলব। অসভ্য শয়তান বাদর হনুমান খাটাস লোক একটা, এভাবে জবরদস্তি করে আমাকে থাইয়ে কি মেরে ফেলতে চান? স্টপ ইট। তোমাকে মেরে আমি জেলের ভাত খেতে চাই না। ওকে, আমার খাবারে নজর লাগবে বলে আমি খেয়েছি, আর খাওয়াবো না। এই দেখো, এখন আমি খাবো। সবকিছু তোমাকে দিল, আমি কি খাবো? বলে নিজে খেতে লাগল। আমি দাঁতে দাঁত চেপে তার কথা হজম করলাম। লোকটা প্রচুর খারাপ, প্রচুর। এখন পানি খাওয়া লাগবে। এতগুলা বিস্কুট খেয়ে আমার পেট ভরে গেছে। বিস্কুট জবরদস্তি করে খাওয়ালো, এখন পানি খাওয়াবে না? শয়তান লোক একটাট। পানি দেন। কি বলছি? পানি খাবো, পানি দেন। নাকি পানি না খাইয়ে আরো কষ্ট দিতে চান আমাকে? আপনি তো শুধু শুধু কার কিভাবে ক্ষতি করা যায় সেই প্ল্যান নিয়ে বসে থাকেন। আরেকটা বাজে কথা বললে তোমাকে আজকে আমি পানি দেব না। থাকো তুমি ওইভাবে। প্লিজ পানি দেন। নো, প্লিজ দেন না, সত্যি খুব পানি পিপাসা পেয়েছে। দিতে পারি এক শর্তে। কি শর্ত? সরি বলো, তাহলেই পানিতে দেব। ইম্পসিবল, আমি আপনাকে একটু সরি বলবো না, এখানে দোষ আপনার। ওকে, বসে থাকো, সরি বলতে হবে না, পানিও পাবে না। স্নেহা ব্যর্থ চোখে তাকিয়ে আছে। আমার সত্যি খুব পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিস্কুট খেলে এমনিতেই পানি পিপাসা বেশি পায়। একটু পানি না খেয়ে থাকতে পারবো না, এখন কি করব? এই খারাপ লোকটা তো আমাকে একটু পানি দিবে না সরি না বললে। 10 মিনিটের মতো ওইভাবেই থেকে সরি বলার সিদ্ধান্ত নিলাম। উনার দিকে তাকিয়ে দেখি উনি পানি খাচ্ছে। আমি নিচু হয়ে সরি বললাম। আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি? রাগে মাথা ফেটে যাচ্ছে শুনেছে, তবুও ইচ্ছে করে বলছে। আবার একটু জোরে বললাম, সরি, এবার পানি দেন। শুনতে পায় নাই আরও একটু জোরে বলো। বলেছি, সরি। দাঁতে দাঁত চেপে কথাটা বললাম। আচ্ছা গুড গার্ল, এই নাও পানি খাও।
টেনে পানির বোতল নিয়ে গট গট করে পানি খেতে লাগলাম, খুব তৃষ্ণা পেয়েছিল। এখন শান্তি লাগছে, বড় একটা নিঃশ্বাস নিয়ে বোতল ফিরিয়ে দিলাম। স্নেহা তাড়াতাড়িতে বোতলের মুখ লাগিয়ে খেয়েছে। আদ্র সেটা দেখে সেখানে নিজের ঠোঁট ছুঁয়ে একটু পানি খেয়ে নেয়, কিন্তু সেটা স্নেহা দেখতে পায় না। স্নেহার প্রচুর ক্লান্ত লাগছে, চোখ বন্ধ করে আছে। পুরো রাস্তা এভাবে যাওয়া যাবে না, আবার ঘুমানোও যাবে না। পাশে যে একটা অসভ্য ছেলে বসে আছে, একে একটুও বিশ্বাস নেই, কিন্তু ক্লান্ত লাগছে খুব, চোখ খুলে রাখতে পারছি না। ওইভাবে বসে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আদ্র পেছনে ঘুরে রাহাতের সাথে কথা বলছিল, হঠাৎ পাশে তাকিয়ে দেখে স্নেহা ঘুমিয়ে গেছে আর মাথাটা জানালা কাছে মাথা ঝাঁকিতে নড়ে ধরে গ্রিলে বাড়ি খাবে। এটা দেখে আদ্র তাড়াতাড়ি করে ওর মাথা ধরে নেয়, একটুর জন্য বাড়ি খাওয়া থেকে বেঁচে গেল। আদ্র স্নেহার মাথাটা এনে নিজের কাঁধের উপর রেখে দিল। আদ্র স্নেহার ঘুমন্ত মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পলক ফেলবে না যেন। খুঁটিয়ে খুঁটিয়ে স্নেহাকে দেখছি, স্নেহা গভীর ঘুমে আবদ্ধ। ও জানতে পারল না কেউ একজন ওকে এইভাবে দেখছে। স্নেহা মাথার ওড়না পড়ে গেছে। আজকে স্নেহার চুল বিনুনি করা, মুখের উপর কিছু চুল পড়ে আছে, সেগুলা ছোট চুল দেখে হালকা করে হাত বাড়িয়ে চুলগুলো কানের পেছনে গুজে দেয়। হঠাৎই স্নেহা নড়ে আদ্রর হাত খামচে জড়িয়ে ধরে। আদ্র এটা দেখে বাঁকা হাসে। অজান্তে হলে ও জড়িয়ে ওর কাঁধে মাথা রেখে ওর খুব কাজে আছে স্নেহা। আদ্রর মনে সুখের ঢেউ খেলে যাচ্ছে। ও ভাবছে এখানেই সময়টা থেমে যাক, স্নেহা সবসময় আমার কাছে এভাবেই থাকুক, খুব কাছে। এদিকে একজন ওদের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে আর রাগে হিস হিস করছে। রাগে ফায়ার হয়ে আছে। ও যদি এখন স্নেহাকে তে সামনে পায় তাহলে ওকে খুন করে ফেলবে গলা টিপে। আমি ওকে মেরে ফেলল, আমাকে খুন করে ফেলব। কিভাবে আদ্রর গায়ে লেপ্টে আছে, কিভাবে দেখছি সরকি কোনো রূপ আছে। গাইয়া ক্ষেত একটা, ও দেখতে সুন্দর নয়, স্মার্ট। আমি আছি সব দিক দিয়ে ফাস্ট, কিন্তু আদ্র আমাকে রেখে ওর দিকে নজর দিয়েছে। মেয়েটার আদ্রকে বশ করেছে, নিশ্চয়ই অন্য কোনো কিছু হবে। এসব গাইয়া মেয়েরা কি করতে পারে আমার খুব ভালো করে জানা আছে। মাইশা কথাটা বলে রাইসার দিকে তাকায়। চোখ খুলে নিজেকে আদ্রর কাঁধে মাথা রেখে ওর বাম হাত জড়িয়ে ধরে আছি দেখে ছিটকে দূরে সরে আসলাম। হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি আমি। ঘুম আসলাম কখন, আর আমি আদ্রর কাঁধেই বা গেলাম কখন? আদ্রর কাছে নিজেকে দেখেই আমার ঘুম ছুটে গেছে সাথে সাথে। আদ্র চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে, হয়তো ঘুমিয়ে। আমি সরে আসতে হবে, হালকা নড়ে আবার চুপ হয়ে রিল। আমি মনে করার চেষ্টা করছি আমি ঘুমালাম কখন। তারপর মনে পড়ল আমার মাথা ব্যথা করছিল, তাই চোখ বন্ধ করে সিটে মাথা রেখেছিলাম। তারপর আর কিছু মনে নেই, তাহলে তখনই হয়তো ঘুমিয়েছি। কিন্তু তাহলে আমি কি ঘুমের ঘোরে আদ্রর কাছে চলে গেছি? কথাটা ভেবেই জিভ কাটলাম। ছি ছি, নিজেকে একটু সংযত রাখতে পারলাম না, সেই ঘুমিয়ে পড়লাম। আদ্রর কি দেখেছে আমি এভাবে তার উপর ছিলাম? দেখে নি মনে হয়। দেখলে কি আমাকে নিজের কাঁধে রাখত, নাকি এতক্ষণ তুলকালাম বাঁধিয়ে দিত? আমার আগে যদি তার ঘুম ভাঙত তাহলে কি হতো? ছি, লজ্জা, আমার মাথা কাটা যেত, আর ভুলে ও ঘুমানো যাবে না। নিজেকে বকতে বকতে সামনে তাকালো, বাসে সবাই ঘুমে প্রায়। কত সময় হলো? ফোন টিপে দেখলাম 12টা বাজে। 2 ঘন্টা ঘুমিয়েছি তাহলে। একটু মুখে পানি দিতে পারলে ভালো লাগতো, ঘুমের রেশ হালকা আছে। ওইভাবেই জানালার বাইরে তাকালায়। যেতে আর কতক্ষণ লাগবে তাও জানি না, গাড়িতে আছি তার ঘন্টা হয়ে গেছে। আরও 15 মিনিট পর দেখলাম আদ্রর চোখ মেলেছে। আমি তাকাতেই সে আমার দিকে কেমন করে যেন তাকালো, তার চোখ লাল হয়ে আছে। ওইভাবে একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে।
ওনার তাকানো ঠিক লাগছে না, অদ্ভুতভাবে তাকিয়ে আছে। হঠাৎ জনি একটু আমার দিকে চেপে এলো। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। ওনার তাকানো দেখে, আমার ভ্রু কুঁচকানো দেখে আদ্র নিজের জায়গায় গিয়ে চোখ সরিয়ে নিল। কিন্তু আমি চোখ সরালাম না, সন্দেহ চোখে তাকিয়ে আছি। এভাবে এগিয়ে আসছিল কেন? আপনি এভাবে তাকিয়ে এগিয়ে আসছিলেন কেন? আপনার মতলব আমার ঠিক লাগছে না। আমি জানালার সাথে চেপে জিজ্ঞেস করলাম। কিন্তু আদ্র আমার কথা কানেও নিল না, তাকালোও না। সামনে তাকিয়ে রিল। কিছুক্ষণ ওরের অপেক্ষা করে ব্যর্থ হয়ে সামনে তাকালাম। বিড়বিড় করে আদ্র 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। 5 মিনিট পর দেখি আদ্র পানি দিয়ে নিজের মুখ ধুচ্ছে, তারপর আমার দিকে তাকিয়ে বলল, কিছু বললে? আমি কি বলবো বুঝতে পারছি না। হাঁ করে উনার মুখের দিকে তাকিয়ে আছি। এত সময় পর তার মনে হলো আমি তাকে কিছু বলেছি। কটমট চোখে তাকিয়ে আছি, সে উত্তরের অপেক্ষা করছে। কিছু বলতে গিয়েও বললাম না, তখন সে বলে না, এখন আমি বলবো না। তাকিয়ে চোখ ফিরিয়ে জানালা দিয়ে তাকিয়ে রইলাম, তাকে অগ্রাহ্য করে। আদ্র ভ্রু কুঁচকে স্নেহা দিকে তাকিয়ে আছে। স্নেহা রাগী দৃষ্টিতে তাকিয়ে চোখ ফিরিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। ও বুঝতে পারল যে পরে উত্তর দেওয়ার জন্য স্নেহাকে ওকে ইগনোর করল। গালে হাত দিয়ে আদ্র একদৃষ্টিতে তাকিয়ে রইল স্নেহার দিকে। জানালার বাইরে দৃষ্টি স্নেহার ঠান্ডা হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে আর মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ আদ্রর দিকে তাকিয়ে হতবাক হল, কারণ আদ্রর ওর দিকে তাকিয়ে আছে। তাও পলকহীনভাবে। এটা দেখে স্নেহা সন্দেহ চোখে তাকায় আদ্রর, সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। স্নেহা বুঝির চেষ্টা করেছে এভাবে তাকানোর কারণ কি, আবার কি জিজ্ঞেস করব, কিন্তু বলে না জিজ্ঞেস করলে। আদ্র স্নেহাকে আচমকা এদিকে তাকাতে দেখে তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। একটু শান্তিতে দেখতেও পারে না, এমনভাবে তাকায় যেন চোখ দিয়েই ভস্ম করবে আমাকে। আদ্র পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা হাতে নিয়ে আগুন জ্বালিয়ে টানতে থাকে। কি ভেবে পাশে তাকিয়ে দেখে স্নেহা ওড়না দিয়ে নাক মুখ ডেকে ওর দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। আর এক টান দিয়ে আদ্রর সিগারেটের আগুন নিভিয়ে ফেলে। পুরো রাস্তা আর দুজনের মাঝে কথা হয় না। স্নেহা নিজের মতো থাকে আর আদ্র স্নেহার দিকে মনোযোগ দিয়ে থাকে, কিন্তু সেটা স্নেহাকে বুঝতে দেয় না। মাঝে মাঝে দুজনে চোখাচোখি হয়, কিন্তু কথা হয় না। অবশেষে রিসোর্ট এসে পৌঁছালাম। শেষে রাস্তাটুকু আর ঘুমাই নাই, জেগেছিলাম। অন্তরা থেকে জানতে পারলাম ওর সাথে নাকি একটা মোটা মেয়ে বসেছিল। সেই বাসে নাকি হৃদয় ছিল। দুজন দুজনকে একসাথে দেখে তো অবাক। তারপর নাকি হৃদয় কিভাবে কি করে জানো অন্তরার পাশে এসে বসেছিল। আর সারা রাস্তা নাকি দুজন পাশাপাশি বসে এসেছে। সেজন্য অন্তরা তো সেই খুশি। খারাপ থাকলে পরের সময় নাকি খুব ভালো কেটেছে। তা তো কাটবেই আমার, সে না খারাপ কেটেছে পুরোটা সময়ে। আমাকে আর অন্তরাকে একটা রুমে। অনেকটা পথ জানি কারাতে। সবাই ক্লান্ত, তাই রুমে চলে গেছে। এখন বিশ্রাম নেবে সবাই। আমি আর অন্তরা ও রুমে একসাথে চলে এলাম। রুমে এসে হাঁ করে দেখতে লাগলাম সব কিছু। অনেক সুন্দর রুমটা। বাঁশের তৈরি রুম। একটা বিছানা আর একটা সিঙ্গেল সোফা আছে। খুব বড় না ছোট রুম, কিন্তু অন্য সব রুম বড় লেগেছে। অন্য সব রুমে দেখলাম 5-6 জন করে মেয়ে থাকবে। আর এটায় আমরা দুজনই, এজন্য হয়তো ছোট রুম। যাই হোক, তাও ভালো হয়েছে ছোট রুম, সমস্যা নাই। অন্যদের সাথে মিশতে পারতাম কিনা জানি না, আমরা দুজন আলাদা। দুজনেই খুশি হলাম এজন্য। অন্তরা রুমে এসেই চিত হয়ে শুয়ে পড়েছে খাটে আর ফোন কানে হৃদয়ের সাথে কথা বলছে। যার সাথে এত ঝগড়া করত, এখন কি না তার জন্য পাগল হয়ে গেছে মেয়েটা, ভাবা যায়। স্নেহা রুমটা খুব সুন্দর, তাই না রে আমাদের আলাদা থাকতে দিয়েছে। আমার যে কি ভালো লাগছে রে। হ্যাঁ রুমটা খুব সুন্দর, দেখ বেলকনি আছে, আয় দেখি।
আমার খুব ক্লান্ত লাগছে, আমি এখন দেখব না, তুই গিয়ে দেখ। আমি এখন ঘুমাবো। কি ঘুমাবি? ফ্রেশ হবি না? ফ্রেশ হয়ে এসে ঘুমাও। না, এখন আর আমি ফ্রেশ হতে পারবো না, তুই আমাকে ডাকিস না প্লিজ। আমি আর কিছু বললাম না, ও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। আমি ওকে রেখে একাই বেলকনিতে চলে গেলাম। এখানে এসে তো আরও বেশি মুগ্ধ হলাম, বেলকনিতে আমার আরও বেশি পছন্দ হলো। বেলকনি থেকে সামনে অনেক দূর পর্যন্ত দেখা যায়, সামনে উঁচু নিচু পাহাড়, সবুজ, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। হাঁ করে স্নেহা প্রকৃতির সৌন্দর্য দূর থেকে হালকা দেখছে। এতে ও মুগ্ধ, না জানি আরও কত সুন্দর কাছ থেকে দেখতে পেলে। হঠাৎ স্নেহার মনে হলো পাশের বারান্দা থেকে কেউ ওর দিকে তাকিয়ে আছে। চোখ ঘুরিয়ে পাশের বারান্দায় তাকিয়ে দেখে না, কেউ নাই। তোমার একবার সামনে তাকিয়ে রুমে ঢুকে পড়ে ফ্রেশ হওয়ার জন্য। এদিকে আদ্রর রুম স্নেহার পাশেরটা। রুমে এসে ও বারান্দায় চলে আসে সিগারেট খেতে। বাসে একটা সিগারেট খেতে পারি নাই। এসে আগে বারান্দায় চলে আসে। বারান্দায় এসে দেখে স্নেহা বারান্দায় দাঁড়িয়ে চারপাশ দেখছে। স্নেহাকে দেখে আদ্রর সব ধ্যান স্নেহার মধ্যে চলে আসে। হঠাৎ স্নেহা ওর দিকে ফিরতে তাড়াতাড়ি বারান্দা থেকে সরে যায়। ফ্রেশ হয়ে আসতেই খাবারের জন্য ডাক পড়ে। 4টার উপরে বাজে, লাঞ্চ তো আর করা হয় না, এখনই লাঞ্চ করতে হবে। স্নেহা এসে অন্তরা পাশে বসে ওকে ডাকতে লাগে। কি এমন ডাও পারচ্ছিস কেন? আমাকে কি একটু শান্তিতে ঘুমাতে দিবি না? তোকে না বললাম আমাকে ডাকিস না? আমার কিছু করার নাই, আমি নিজের ইচ্ছায় থাকতে আসি নাইট। তো কি খিদে পায় নাই? যদি খিদে না পেয়ে থাকে তাহলে ঘুমা, আমি খেতে গেলাম। খাবার কথা শুনে অন্তরার চোখমুখ চিকচিক করে উঠল খুশিতে। খিদে পাই নাই আবার কি যে বলিস না, আমার তো প্রচুর খিদে পেয়েছে, তাড়াতাড়ি চল খেয়ে আসি বলে অন্তরা ওঠে পড়ে। আগে ফ্রেশ হয়ে আয়, তারপর। অন্তরা ফ্রেশ হতে যায়, তারপর দুজনে একসাথে খেতে যাই। খাবার টেবিলে গিয়ে আমি আর অন্তরা পাশাপাশি সিটে বসি। অনেকে আছে আবার অনেকে নাই, আমার পাশে বলতে ডান পাশের সিটটা খালি। ভ্রু কুঁচকে একবার সেটার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলাম। এই সেটটা খালি কেন? তারপর সেটা পাত্তা না দিয়ে অন্তরার সাথে কথা বলতে লাগলাম। একটু পর খাবার চলে এল, তখন আমার পাশে এসে বসল মাইশা। আমি তাকে আমার পাশে বসতে দেখে চরম অবাক হলাম, কারণ সে আমাকে একদম পছন্দ করে না। আমার পাশে বসল, খানিকটা অবাক হয়েছে। কিভাবে ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না, এমনি। আমার কথা শুনে মাইশা একটা ভেঙচি কেটে ফোন টিপতে লাগল। আমার প্রচুর রাগ লাগল, কিন্তু কিছু বললাম না, চুপ করে রইলাম। মাইশা খাচ্ছে আর ফোন টিপছে, একবার আর চোখে তাকিয়ে দেখলাম। আমি ও চুপচাপ খাওয়াতে মনোযোগ দিলাম। খাওয়ার মাঝে পানি না হলে আমি একটু খেতে পারি না, তাই 2 লোকমা খেয়েই পানি খুঁজতে লাগলাম। আমার খাবারের সামনে কোনো পানি নাই, গ্লাস আছে অনেকগুলা, খানিকটা দূর। মাইশার পাশে গ্লাস আছে, কিন্তু আমি সেটা আনার সাহস করলাম না। আরেকটা দূরে থেকে গ্লাস এনে থেকে জগ থেকে পানি ভরতে লাগলাম। কপাল খারাপ হলে যা হয়, আমার হাত থেকে জগ ছুটে যায়, অনেকটা পানি মাইশার হাঁটুতে পড়ে। আর কি চিৎকার দিয়ে দাঁড়িয়ে যায়। আমার হৃৎপিণ্ড কেঁপে ওঠে মাইশার চিৎকার শুনে। ভয় আমি ঠিক করে রেখে জগ রেখে কাঁপাকাঁপি করতে থাকি। ইউ স্টুপিড ইডিয়েট গার্ল, কি করলে তুমি? আমার পুরো ড্রেসটা নষ্ট করে ফেললে ভিজিয়ে। সরি আপু, আমি সত্যি ইচ্ছে করে এমনটা করি নাই, ভুলবশত হয়ে গেছে। ইচ্ছে করে করনি? আমি শিওর তুমি ইচ্ছে করে করেছ। বর্ষর একটা সিন ক্রিয়েট হয়ে গেল। আমাকে যাতা বলে মাইশা বকতে লাগল। শুধু বকেই শান্ত হলো না সে তো হাত উঠালো মারার জন্য। আমি সবার সামনে মাথা নিচু করে আছি, মুখে কোনো কথা বের হচ্ছে না। লজ্জায় অপমানে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু মাইশার হাত আমার অবধি আসলো না। তার আগেই কেউ ধরে ফেলেছে।
আমি মাথা উঁচু করে হাতের মালিককে দেখলাম, সে আর কেউ না, আদ্র। আগুন চোখে মাইশার দিকে তাকিয়ে আছে। তার এমন ভয়ঙ্কর রূপ দেখে আমি নিজেও ভয় গেলাম। মাইশা তার ফ্রেন্ড, সেটা আমি জানি, খুব ভালো ফ্রেন্ড। মাইশার সাথে এমনটা হলো, আমাকে না জানি আবার কি শাস্তি দেয়। ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে আছি। আদ্র চিৎকার করে বলল, এখানে কি হচ্ছে? গড়গড় করে মাইশা বলল, আমি নাকি তাকে ইচ্ছে করে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে, তার ড্রেস নষ্ট করেছি। আরও নানা বকা স্ট্যাটাস গাইয়া ক্ষেত অনেক বকাবকি করতে লাগল। আমি এখানে আর কোনো সিন ক্রিয়েট চাই না, চুপচাপ বসে খা। ওর হয়তো ভুলে ভরে পড়ে গেছে। এই সামান্য বিষয়ে তুই ওর গায়ে হাত তুলতে গেলে কেন? কি বললি তুই? এটা সামান্য বিষয়? ও আমাকে ভিজিয়ে ফেলেছে, এখন আমার ড্রেসটা চেঞ্জ করতে হবে। এটা তোর কাছে সামান্য বিষয় মনে হচ্ছে? এক কথা বারবার বলবি না। ড্রেস চেঞ্জ করলেই তো হবে, এজন্য মারার কি দরকার? এটা তুই ঠিক করিস নি, আর এভাবে বকাবাজি করার কি আছে? একটু পানি তো পড়েছে। মাইশার কিছু বলল না, ও জানে আদ্র স্নেহাকে কিছুই বলবে না। দাঁতে দাঁত চেপে আদ্রর কথা সহ্য করে আর রাগী চোখে স্নেহার দিকে তাকায়। আদ্র কথা শেষ করে স্নেহার দিকে এক নজর তাকিয়ে হনহন করে চলে যায়। অন্তরা হতবাক হয়ে এসব দেখল আর স্নেহাকে এক হাতে ঝাপটে ধরেছিল। স্নেহা সাথে সাথেই চেয়ার ছেড়ে উঠে দৌড়ে চলে যায় রুমে। কষ্টে ওর বুকটা ফেটে যাচ্ছে। সবসময় কেন ওকেই সবার সামনে অপমানিত হতে হয়? কোনো সময় কি কোথাও একটু সম্মান পাবে না? সবাই কেন সবসময় ওকে নিয়ে হাসাহাসি করবে? কেন সবার মতো চলতে পারে না কেন? গরিব বলে, টাকা নেই বলে, টাকাই কি জীবনের সব? স্নেহাকে যেতে দেখে মুখ ভেঙচি কাটে মাইশা আর বলে, ঢং। অন্তরা পিছন থেকে দেখে ঠেকে ও থামাতে পারেনি। কিন্তু অন্তরা যেতে পারল না, কারণ এখন গেলে আর খাবার পাবে না। সে খাবার খেয়ে স্নেহার খাবার নিয়ে যেতে পারবে, তাও এজন্য বসে রইলাম। খাবার শেষ করে ওর প্লেটটা নিয়ে গেলাম। অন্তরা এসে দেখে স্নেহা শুয়ে শুয়ে কাঁদছে। ওরও খুব কষ্ট লাগে। মাইশা মেয়েটা বেশি খারাপ, শাকচুন্নি একটা। বিড়বিড় করে মাইশাকে বকে। স্নেহা পাশে গিয়ে বসে ডাকতে লাগে খাওয়ার জন্য। স্নেহা, উঠো বোন, খাবার খেয়ে নে, তোর না খিদে পেয়েছে? ওই শাকচুন্নি মাইশার কথায় কষ্ট পাস না? আমি তো জানি তুই ইচ্ছে করে করিসনি। আমাকে ডাকিস না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি খেতে পারবো না। প্লিজ, অন্যের জন্য নিজের ক্ষতি করিস না। ও তোর কি না খেলে তো অসুস্থ হবি, এতে ক্ষতি তোর হবেও না। অন্তরা শত বলে ও কিছু খাওয়াতে পারল না, তাই ব্যর্থ হয়ে শুয়ে পড়ল। ওর ক্লান্ত লাগছে। কিছু ক্ষণের মাঝে ঘুমিয়েও পড়ল। স্নেহা ওইভাবে কিছুক্ষণ থেকে কান্নার মাত্রা কমিয়ে ওইভাবেই ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় পর ঘুম থেকে জাগে। উঠে ফ্রেশ হয়ে এসে বারান্দায় যায়। বারান্দায় এসে কিছু ভালো লাগে, কিন্তু এখানে খুব ঠান্ডা লাগছে। গায়ে শীতের জামা নেই, ব্যাগ থেকে বেরি করা হয় নাইট। ঠান্ডা বাতাস আসছে, অনেক ভালো লাগার সাথে শীতে কাঁপছি ও গায়ে কাটা দিয়ে যাচ্ছে। অন্ধকারে হয়ে এসেছে। রুমে এসে অন্তরার আনা খাবারে নজর যায়। কাছে গিয়ে দেখে নষ্ট হয়েছে কিনা। হয় নাই, কিন্তু এখন না খেলে নষ্ট হয়ে যাবে। তাই খেতে বসে। কষ্টের জন্য খাবার নষ্ট করা উচিত না, তাই খেয়ে নেয়। একজন সেটা আড়াল থেকে দেখে। সেও নাট খেয়েছিল, এবার তার মুখে হাসি ফুটে উঠে সে নিজেও খেতে যায়। ফোনের শব্দে ঘুম ভেঙে যায় আমার। চোখ মেলে ফোন হাতে নিয়ে দেখছি কত বাজে। 6টা বাজে। সকাল হয়ে গেছে। এই সময় কে কল করেছিল? কল কেটে যাওয়ায় আর না ভেবে ঘুমানোর চিন্তা করি, কিন্তু সাথে সাথে আবার ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখি আদ্রর নাম্বার। আদ্রর নাম্বার দেখেই আমার ঘুম ছুটে যায়। আদ্রর কল করেছে কেন এ সময়?
ভাবতে ভাবতে রিসিভ করতেই ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠস্বর আসে। এতক্ষণ লাগে ফোন রিসিভ করতে? তাড়াতাড়ি উঠে দরজা খুলো, আমি বাইরে আছি। আমি তার কথা শুনেই ভয় পেয়ে যায়। তার থেকে বেশি অবাক হয় দরজা খুলতে বলায়। কি বলছেন, দরজার বাইরে আছেন মানে? বাংলা কথা বুঝো না? 1 ঘন্টা যাবত এখানে আছি, কতগুলো কল করছি হিসেব নাই। আর এখন তুমি আমার কাছে কৈফত চাইছ? আমি এই 7 সকালে বাইরে কেন আসব? স্যাররা কি আসতে বলেছে? 2 মিনিটের মাঝে না আসলে আমি তোমার রুমে চলে আসব। কিন্তু আমি কিছু বলতে যাব তার আগেই কল কেটে গেছে। ফোন কানে থেকে নামিয়ে হাঁ করে ফোনের দিকে তাকিয়ে আছি। কি করব বুঝতে পারছি না। এই সময় বাইরে কেন যেতে বলছে, আর উনি বা বাইরে আছে কেন? শীত কাটা দিচ্ছে গায়ে, এই সময় কেন যেতে বলল? না, আমি যাব না, কিন্তু যদি সত্যি রুমে চলে আসে তাহলে কি হবে? উফ, আর ভাবতে পারছি না। এখানে এসে আবার ঝালানো শুরু করছে। উনাকে বিশ্বাস নাই, সত্যি যদি রুমে চলে আসে তার থেকে একটু শুনে আসি কি জন্য। উঠে চুল খোপা করে ওড়না দিয়ে মাথা ও শরীর ঢেকে নিলাম ভালো করে। শীতের জামা পরলাম না, এসেই আবার শুয়ে পড়ব ভাবলাম। উঠে দরজা খুলতেই চোখ পড়ল আদ্রর দিকে। দরজার সামনেই দাঁড়িয়ে আছে সে। পেছনে ফিরেছিল, দরজার শব্দ এদিকে ফিরে তাকায়। আদ্রর আমার দিকে তাকিয়ে বাঁকা হাসে। কিন্তু আমার সেগুলো দেখার টাইম নাই। আমি তো রেগে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করছেন? সাথে সাথে বলে উঠল, তোমার জন্য অপেক্ষা। হোয়াট? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। শীতে জমে যাচ্ছি, দাঁড়ানো যাচ্ছে না। রুমে ভেতরে এত ঠান্ডা লাগেনি, এখন লাগছে। আমি তাই কথা বাদ দিয়ে ভেতরে এসে চাদর নিতে চাইলাম, এজন্য দরজার কাছে থেকে ঘুরে গেলাম। কিন্তু হাতে কারো স্পর্শ পেয়ে অবাক হয়ে তাকালাম। আদ্রর আমার হাত ধরে আছে। আমার দিকে তাকিয়ে শুধু একটা কথা বলল, চলো। আমি কিছু বলার আগেই সামনে এগুতে লাগল। কিছু বলার সুযোগই পেলাম না, হতদম্ব হয়ে তাকিয়ে আছি আদ্রর দিকে। আর ভাবছি চলো মানে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে এই 7 সকালে? আরে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন হাত। ধরাধরি পছন্দ করি না একদম। বেশি কথা না বলে হাঁটতে লাগো। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। ছাড়ুন আমার হাত। আমি আপনার সাথে কোথাও যাব না। আদ্রর কিছু বলছে না, নিজের মতো চলতেছে। রিসোর্টে বাইরে চলে এসেছি, আদ্র আমার হাত ছাড়ছেই না। আমি চেষ্টা করে ও ছাড়াতে পারছি না। এত শক্ত করে ধরেছে। আমি না চাইলে আমার হাত থেকে তুমি নিজেকে ছাড়াতে পারবে না। তাই বৃথা চেষ্টা করে নিজের শক্তির অপচয় করো না। রেগে আদ্রর দিকে তাকিয়ে আছি। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, এমনিতেই শীতকাল, তার উপর এখানে আরও বেশি শীত গায়ে কাটা দিয়ে যাচ্ছে। হাত পা ঠান্ডা বরফ হয়ে গেছে। আদ্রর ইচ্ছে করে আমাকে নিয়ে যাচ্ছে কষ্ট দেওয়ার জন্য। আমি সিউর এই লোকটা প্রথম দিন থেকেই আমাকে সবরকম কষ্টের শামিল করেছে, এখানেও তাই করছে। এই শীতে আমাকে বাইরে এনে সেটাই প্রমাণ করছে। সেই দেখেছে আমার শরীরের কোনো শীতের পোশাক নাই, অমনি জোর করে ধরে বাইরে নিয়ে এলো, যাতে শীতে আমি আধমরা হয়। নিজে তো দিব্যি সব পরে এসেছে। অজান্তেই চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। উঁচু নিচু রাস্তা ধরে হাঁটছি, তখন আমি আদ্রর থেকে চোখ সরিয়ে হাঁটতে লাগলাম। অসভ্য লোকটার দিকে তাকাবো না। শীতে কাঁপছি, দাঁতে দাঁত চেপে সহ্য করতে হচ্ছে। আরও কিছুটা রাস্তা হাঁটলাম। হঠাৎ আদ্রর থেমে গেল। আমি সঙ্গে সঙ্গে ওনার দিকে ভ্রু কুঁচকে তাকালাম। কিছু বলবো তার আগে আদ্রি বলল, তোমার শীতের পোশাক কই? কথাটা শুনে আমার এতটা রাগ হলো যে বলে বুঝাতে পারবো না। কটমট চোখে তাকিয়ে রইলাম। অসভ্য, ইতর, হনুমান বাদর একটা, ইচ্ছে করে কষ্ট দিতে এনে এখন জিজ্ঞেস করা হচ্ছে শীতের পোশাক কোথায়? কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আনসার মি।
একদম নাটক করবেন না। কি বুঝাতে চাইছেন আপনি? জানতেনই না আমি শীতের পোশাক পরিনি? অফকোর্স জানতামই না, তো জানলে কি এভাবে আনতাম তোমায়? আপনি ইচ্ছা করে এভাবে এনেছেন যাতে শীতে আমাকে কষ্ট দিতে পারেন, আমি ভালো করে জানি। তাই নাটক করে লাভ নাই, জানো ভালো। আচমকা আদ্র নিজের জ্যাকেট খুলে আমার দিকে বাড়িয়ে দিল। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি সেটা দিকে। সেটার থেকে চোখ সরিয়ে আদ্রর দিকে তাকালাম। পরে নাও। হাঁ করে তাকিয়ে আছি। মানে? সব কিছুর এত মানে খুঁজো কেন? এই শীতে কাঁপছে কেমন দেখেছ? আর একটু হলে অজ্ঞান হারাবা, আর আমি তোমাকে অজ্ঞান করতে চাই না, না হলে হতো কষ্ট দিতে পারবো না ঠিক মতো। অত খারাপ হলে এত সব চিন্তা করতে পারে? কি হলো পরট? না পড়ব না। এবার আদ্র চিৎকার করে উঠল, একটা বাড়তি কথা শুনতে চাই না, তাড়াতাড়ি পড়ো। আদ্রর চিৎকার শুনে আমার আত্মা উড়ে যাওয়ার উপক্রম। ভয় চোখ বন্ধ করে ফেলেছি, কানের তালা মনে হয় ফাটিয়ে ফেলেছে। পড়বে নাকি? এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এখানে থেকে ধাক্কা মেরে ফেলে দেব। পিটপিট করে চোখ মেলে তাকালাম। আর না করার সাহস পেলাম না, সুরসুর করে জ্যাকেট হাতে নিলাম পরার জন্য। অজ্ঞতা পড়তে হলো। আবার আদ্র আমাকে নিয়ে হাঁটতে লাগল। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর আমাদের মতো অনেক মানুষের দেখা মিলছে। আমি সবার দিকে একবার, তো আদ্রর দিকে একবার তাকালাম। আদ্রর দৃষ্টি সামনে পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ালাম দুজনে। এখানে এসে আমার হাত ছেড়ে দিল আদ্র। এতক্ষণ নজর আদ্র উপর ছিল, কিন্তু এখন আমার নজর মেঘের উপর। হাঁ করে তাকিয়ে আছি। এমন কিছু দেখব আমি কল্পনাতেও ভাবিনি। মনে হচ্ছে কোনো মেঘের দেশে চলে এসেছি। বড় বড় চোখ করে তাকিয়ে আছি মুগ্ধ হয়ে। আদ্র খানিকটা দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে স্নেহার দিকে এক দৃষ্টিতে। স্নেহার ঠোঁটে হাসি, চোখ বড় বড় করে দেখছে আর লাফাচ্ছে। ও যে অনেক খুশি হয়েছে তা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। খুশি ওর চোখে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ স্নেহা ছুটে আদ্রর কাছে আসে। এটা আমাকে কোথায় নিয়ে এলেন? মনে হচ্ছে মেঘের দেশে চলে এসেছে। সবকিছু স্বপ্নের মতো লাগছে। আমি কি স্বপ্ন দেখছি? সুন্দর স্বপ্ন, যেটা আপনি দেখালেন। স্নেহার উজ্জ্বল হাসি মুখ দেখে আদ্রর মুখেও হাসি ফুটে উঠে। ও তো এই হাসি দেখার জন্য এত কিছু করল। ওর কষ্ট সার্থক, স্নেহার মুখে হাসি ফোটাতে পেরেছে। আমি এই মেঘ ছুঁতে চাই। আচ্ছা ছো, কিন্তু কিভাবে? আর মতো করট দেখবে, মেঘ নিজেই তোমায় ছুঁয়ে দেবে। মাথায় ওড়না খুলে নিও। বলো। আদ্র চোখ বন্ধ করে দাঁড়ায়। আদ্রর কথা মতো ও চোখ বন্ধ করে। আদ্র আগে আগে হাঁটছে, আর আমি ওর পেছনে পেছনে হাঁটছি। এখন আর আদ্র আমার হাত ধরে হাঁটছে না, আমি আর পেছনে হেঁটে যাচ্ছি। মুগ্ধ হয়ে আদ্রর দিকে তাকিয়ে আছি। আমি আজকের মতো এত খুশি কবে হয়েছিলাম আমার ঠিক মনে নাই। আসার সময় কত কিছুই না ভেবে আসলাম, কিন্তু এখানে এসে আমি সারপ্রাইজড। আদ্রকে একটা ধন্যবাদ দিতে ইচ্ছে হচ্ছে এমন সারপ্রাইজ দেওয়ার জন্য। এত আস্তে হাঁটছ কেন? তাড়াতাড়ি হাঁট। আদ্র পেছনে ঘুরে আমাকে কথাটা বলে আবার হাঁটতে লাগে। আমি দৌড়াতে পাশাপাশি এসে দাঁড়ায়। আদ্রর সাথে হাঁটতে পারছে না, ওর তাড়াতাড়ি হাঁটছে। রিসোর্টে এসে আমি আমার রুমে চলে যাই, আর আদ্র ও চলে যায়। এর মাঝে আর আমাদের মধ্যে কোনো কথা হয় না। রুমে এসে দরজা আজকে পেছনে ঘুরতে দেখি অন্তরা আমার দিকে তাকিয়ে আছে ভ্রু কুঁচকে। আমি কিছুটা থতমত খেয়ে যায়। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? খাটের অপর পাশে বসে কম্বলের নিচে পা ঢুকিয়ে। তুই কোথায় গিয়েছিলি? অন্তরার কথা শুনে স্নেহা একটা শুকনো ঢোক গিলে। আদ্রর সাথে যাওয়ার কথা কাউটা বলা যাবে না, তাহলে ও নেগেটিভ ভাববে। ফোন দিয়ে আদ্র আমাকে যা বলছে সব ওকে বলেছি।
আর ওসব শুনে বলেছে আদ্র নাকি আমাকে লাইক করে অ্যান ত্যান। আরে এসব শুনলে তো আমারও বেশি করে বলবে, কিন্তু আমি তো জানি না আমাকে দিয়ে এসব কেন করাচ্ছে। কষ্ট দেওয়ার জন্য, ডিস্টার্ব করে, বিরক্ত করে ও শান্তি পায়। আজকেও ঠান্ডায় আমাকে আধমরা করে নিয়ে গেছে, তারপরে এই সারপ্রাইজটা সত্যি কেন দিল আমাকে? আমি কনফিউজড, কিন্তু সেটা আমাকে দিতে চাই নাই। আমি জানি আমাকে কষ্ট দেওয়ার জন্য নিয়ে গেছিল, পরে সারপ্রাইজ দিয়ে ফেলেছে। ওই কি ভাবছিস বললি না তো? কোথায় গিয়েছিলি? কোথায় যাবে সাত সকালে শীতের মধ্যে? কোথাও যাইনি, ওই তো একটু বাইরে গিয়েছিলাম আর সাথে সাথে চলে এসেছি। তুই কখন উঠলি? আচ্ছা, সাথে সাথে চলে এসেছিস, তাহলে তোর গায়ে জ্যাকেটটা কার? আর সাথে সাথে মানে আমি কিন্তু অনেকক্ষণ ধরে জেগেছি। জ্যাকেটের কথা শুনে আমার কাশি উঠে গেল। জ্যাকেটের কথা তো আমার মনেই ছিল না। আদ্রর কেউ জ্যাকেট ফেরত দেওয়া হয় নাই। অন্তরা আমাকে জেরা করা শুরু করল। এই জ্যাকেট কোথায় পেলাম? এটা কার জ্যাকেট? এমনভাবে চেপে ধরল যে আর লোকাতে পারলাম না, সব বললাম। ও সব শুনে হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, না আদ্র ভাইয়া তোকে লাইক করে, আজ তো বিশ্বাস করবি। আবার এক কথা, এজন্য তোকে বলতে চাই নাই। তা বলবি কেন? আমি তো সত্যি বলি মা, আপনি বিশ্বাস করতে চান না? তোর ফালতু কথা কেউই বিশ্বাস করবে না। দুজন তর্কাতর্কি করে চলল কিছুক্ষণ। ব্রেকফাস্ট টাইমে আদ্রর জ্যাকেট নিয়ে নিলাম সাথে, তখন দেওয়া হয় নাই, এখন না হয় দিয়ে দেব। আসার সময় দিতে পারি নাই। কিভাবে বা দিতাম? আদ্র তো একা থাকেই না, সব সময় ওর সাথে ওর ফ্রেন্ড থাকে, ভেবেছি এক পেলেই গিয়ে দিয়ে আসব। ওরনা আড়ালে লুকিয়ে খাবার টেবিলে বসে আছি, আবার কে দেখে ফেলবে সেই ভয়। আদ্র জ্যাকেট আমার কাছে দেখলে অবশ্যই সবাই সন্দেহ করবে, আবার নানা প্রশ্ন করবে। তার থেকে এটা লুকানো থাকাই ভালো। খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আদ্রকে একা পেয়ে গেলাম। আদ্রর বন্ধুরা একপাশে আরও কিছুটা দূরে দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে, হয়তো ফ্যামিলির কারো সাথে। আমি গুটিসুটি মেরে ভাবতে লাগলাম, আমি এই দিক দিয়ে আদ্রর কাছে গেলে কি কেউ বুঝে ফেলবে না তো? আমি আদ্রর দিকে যাচ্ছি। চিন্তা ভাবনা একপাশে ফেলে আদ্রর কাছে যেতে লাগলাম। জ্যাকেটটা আদ্রকে দিতে পারলে নিশ্চিন্ত। আমি ঠিক আদ্রর পিছনে গিয়ে দাঁড়ালাম, এদিক ওদিক তাকাতে তাকাতে। আদ্র কথা বলা শেষ করে পেছনে ফিরে স্নেহাকে দেখে অবাক হল, ভ্রু কুঁচকে ওকে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? স্নেহা কিছু না বলে ওর ওড়নার আড়াল থেকে জ্যাকেটটা বের করে আদ্রর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই যে আপনার জ্যাকেটটা আমার কাছে ছিল, তখন দিতে মনে ছিল না, নিন আপনার জ্যাকেট। আদ্রর জ্যাকেটটা ধরতেই স্নেহা দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। স্নেহা সোজা অন্তরা কাছে গিয়ে দাঁড়াল। কিরে, কোথায় গেছিলি? স্নেহা বলার আগে অন্তত আবার বলে, তা আদ্র ভাইয়ের জ্যাকেটটা কি করলি? আদ্রর দিকে তাকিয়ে অন্তরা স্নেহার দিকে ভালো করে তাকিয়ে বলে, এই জ্যাকেট আবার কখন ফিরিয়ে দিয়ে এলি? আমাকে না বলেই আমাকে একটু নিয়ে যেতিস। ওই এখনই তো দিয়ে এলাম। বাব্বা, একাই গেছিলি? দেখ, ওরকম কিছু না, আমি জাস্ট ওনাকে গিয়ে ওনার জ্যাকেটটা ফিরিয়ে দিয়ে চলে এসেছি। ব্যাস এটুকুই। আরও কিছু তো হতে পারে, আমি কিভাবে জানবো তুই কি আমাকে নিয়ে গেছিলি? তুই কি বলতে চাস? কিছু না। শোন, চল একটু সাজুগুজু করে আসি, এখন ঘুরতে বের হবে। আমি চুলটা বেঁধে ঠিকঠাক হলাম। অন্তর সাজতেন লাগল। কিরে, এভাবে বসে আছিস কেন? তো কি করব, তাড়াতাড়ি কর। আরে আমি সাজছি, দেখতে পারছিস না তুই? তুই ওসা যেভাবে বসে না থেকে আর এভাবে যাওয়ার প্ল্যান করছিস নাকি? এতে আবার প্ল্যান করার কি আছে? আমি এভাবে যাব। আমি সাজি না, তুই সেটা ভালো করে জানিস। আল্লাহ, সব সময় না সাজিস, এখন তো একটু সাজুগুজু কর।
এখানে আমরা বেড়াতে এসেছি, সবাই কত সাজবে দেখিস, তুই একাই এভাবে গেলে কেমন দেখা যাবে? তোর নিজেরই ভালো লাগবে না দেখিস। আমি এভাবেই ঠিক আছি রে। অন্তরার কিছু বলল না, নিজের মতো সাজুগুজু করতে লাগল। তারপর দুজনে রুম থেকে বেরিয়ে দেখা পেল হৃদয়ের। ঠোঁটের কোনো হাসি ঝুলিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে হৃদয়ে। আমি একবার অন্তরার দিকে তাকালাম, ও লজ্জা পাচ্ছে। ওদের রিলেশনে যাবার পর মনে হয় যতবার আমি একসাথে দেখেছি ততবারই অন্তরা লজ্জা পাচ্ছে, কিন্তু আগে এইটা ছিল না। অন্তরা সব সময় রাগীভাবে তাকিয়ে থাকত। হৃদয় হাসি মুখে আমাদের সামনে এসে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করল, কেমন আছো স্নেহা? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? এই তো তোমার বান্ধবী যেরকম রাখছে ওই রকমই আছি। চলো তাহলে যাওয়া যাক। কথাটা শুনে আমি একা একা হাঁটতে লাগলাম আগে আগে। আর এদিকে অন্তরা আর হৃদয় কথা বলতে বলতে আমার কিছুটা পেছনে আসতে লাগল। রিসোর্টের বাইরে এসে সবাই জিপে উঠে বসে হেলিপ্যাড যাওয়ার জন্য রওনা হলাম। হেলিপ্যাড থেকে আমরা রওনা হলাম কংলাক পাড়ার উদ্দেশ্যে। কিন্তু সম্পূর্ণ রাস্তা জিপে করে যাওয়া গেল না, কারণ পাহাড় বেয়ে উঠতে হবে। সরু চিকন উঁচু নিচু রাস্তা বেয়ে সবাই হেঁটে যেতে লাগলাম। আশেপাশে শুধু সবুজ গাছের সমাহার। কংলাক পাড়া পৌঁছাতে আমাদের 1 ঘন্টা লাগল। এখানে আসতে আসতে দুপুর হয়ে গেছে। লাঞ্চ এইখানের করা হলো। এখানকারই জনপ্রিয় খাবার বাম্বু চিকেন। সবাই নিজেদের মতো ছবি তোলায় ব্যস্ত, আর আমি চারপাশ দেখতে ব্যস্ত। এখানে এসে আমার লাভ বয়ে ক্ষতি হয়নি। অনেক জিনিস দেখতে পাচ্ছি নিজের গ্রাম, আর ঢাকায় এসে ভার্সিটি অবধি আমি সীমাবদ্ধ ছিলাম। সত্যি এখানে নিজেকে মুক্ত পাখির মতো লাগছে। বড় একটা শ্বাস ফেলে ব্যস্ত হয়ে পড়লাম সবকিছু দেখতে। আর কোথাও যাওয়া হলো না। কালকে নাকি একটা ঝর্ণা আছে, ওইখানে যাবে আর কি যেন একটা নাম শুনেছিলাম, এখন ঠিক মনে নাই আমার। আগামীকাল সন্ধ্যায় আবার ব্যাক করতে হবে ঢাকার উদ্দেশ্যে। সন্ধ্যার দিকে সবাই রিসোর্টে ফিরে এলাম, সবাই ক্লান্ত। যে যার রুমে চলে যাচ্ছে, আমিও ক্লান্ত। অন্তরা হৃদয়ের সাথে আছে, তাই ওকে না ডেকে আমি নিজেই রুমের দিকে যেতে লাগলাম। কিছুটা এগিয়ে আমাদের রুমের সামনে আমার চোখ পড়ল, আদ্র দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছি। রুমে না ঢুকে সে ওই রুমে কি করছে এইটা আমার ভাবনা। হঠাৎ আদ্র রুমের ভিতরে ঢুকে পড়ল। আমি হাঁ করে তাকিয়ে আছি, এটা কি হলো? তাহলে কি এই রুমে আদ্র থাকে? চিন্তা ভাবনা করতে করতে রুমে এলাম। আমার আবার এই রুমে এসে বারান্দায় না আসলে ভালো লাগে না। তারেক সোজা বারান্দায় চলে এলাম। হঠাৎ আদ্র ওই রুমে ঢুকেছে মনে পড়ল, সাথে সাথে পাশের বারান্দায় তাকিয়ে দেখলাম আদ্র সিগারেট টানছে। আমি বিস্ময় চোখে তাকিয়ে আছে আমার দিকে। মনে হলো বড় একটা জট খুলে গেল। কালকে আমার বারবার মনে হচ্ছিল কে যেন আমাকে দেখছে তীক্ষ্ণ নজরে। আর আমার পাশের রুমে যে আদ্র আছে সেটা তো আমি জানতামই না। তাহলে কি আদ্রই আমার উপর নজর রাখত? হ্যাঁ, আদ্র হবে, ওই তো সিগারেট টানছে। এখন আমাকে খেয়াল করে নাই মনে হয়। কিন্তু আমাকে কেন নজর রাখে? কি উদ্দেশ্য তার? প্রথমে ঝগড়া করা, তারপর ফোন দিয়ে ডিস্টার্ব করা, আবার এখানে আসার সিটটা ও আমার তার সাথেই পড়ল। পাশাপাশি রুমে থাকা। আবার এখন মনে হচ্ছে আমার ওপর নজর রাখছে। কি মুসিবত! এর উদ্দেশ্য কি জানতেই হবে, শিওর কোনো খারাপ মতলব আছে। আজকে এই মুহূর্তে জিজ্ঞেস করব এর কি মতলব, আমার পিছনে পড়েছে কেন। আজ এমনভাবে চেপে ধরব সত্যিটা বলতে বাধ্য হবে। ক্লান্ত নেস মনে হয় আদ্রর চিন্তায় গায়েব হয়ে গেছে। স্নেহা কটমট করে তাকিয়ে আছে আদ্রর দিকে। আদ্র আরেক দিকে ফিরে সিগারেট টানছে আর ফোন টিপছি আরেক হাত দিয়ে। আদ্র শেষ টান দিতে দিতে পেছনে ফিরে দেখে স্নেহা ওর দিকে কটমট করে তাকিয়ে আছে। আচমকা স্নেহাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায় আদ্রর, কারণ ও স্নেহাকে জানতে দিতে চাইছিল না যে ওর পাশের রুমে থাকে। স্নেহা ওকে দেখে ফেলল।
এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়েই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবে। কি ব্যাপার, তুমি এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? সাথে সাথে স্নেহা মৃদু চিৎকার করে বলে, আপনার কি মতলব সত্যি করে বলুন। কোনো মিথ্যা কথা বলবেন না, আপনার খারাপ উদ্দেশ্যটা এই মুহূর্তে আমার সামনে স্বীকার করুন। আদ্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে স্নেহার দিকে তাকিয়ে আছে। স্নেহা প্রচুর রেগে কথা বলছে, তা ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। কিন্তু হঠাৎ এত রেগে যাওয়ার কারণ কি? আচ্ছা, ও কি দেখে ফেলেছি আমি লুকিয়ে ওর ছবি তুলেছি? শিওর দেখে ফেলেছে মনে হয়, সবার সামনে কিছু বলতে পারে নাই তাই এখানে এসে ঝাড়ছে। কিন্তু তখন তো দেখলাম দেখে নাই, আমি তো খুব লুকিয়ে সাবধানেই ছবি তুলেছে কয়েকটা। এভাবে লুকিয়ে ছবি তোলার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু ওর ওই উজ্জ্বল হাসিমাখা মুখটার দিকে তাকিয়ে ছবি না তুলে তো আমি থাকতে পারলাম না। এখন কি বলবো? স্নেহা তো আমাকে জিজ্ঞেস করবে ওর ছবি কেন তুললাম। চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে যেমন লাগে আদ্রর এখন তেমন লাগছে। আদ্র ছোট ছোট করে তাকিয়ে আছে স্নেহার দিকে। স্নেহার সাথে সাথে থমথম গলায় আবার বলে উঠল, কি হলো, কথা বলছেন না কেন? আমি জানি আপনার উদ্দেশ্য খারাপ, না হলে কেন আমার পেছনে পড়বেন? স্নেহার অগ্রাহ্য করে আদ্র না জানার ভান করে জিজ্ঞেস করল, হোয়াট? আমার আবার কিসের মতলব থাকবে? আর আমি তোমার পিছনে পড়েছি? পাগল হয়েছ? তোমার পেছনে পড়তে যাব কেন? ওয়েট, তুমি আবার ভাবছ না তো আমি তোমাকে লাইক টাইক করি? তাহলে সম্পূর্ণ ভুল, আমি তোমাকে ওইসব করি না। ওকে, তোমার কোনো যোগ্যতাই নাই আমার পাশে দাঁড়ানো। দেখতো আমি কোথায় আর তুমি কোথায়? কোথায় আমি হ্যান্ডসাম স্মার্ট বয়, সবাই আমার জন্য পাগল, আর আমি কিনা তোমাকে লাইক করব? হাউ ফানি। দেখুন, একদম কথা ঘোরানোর চেষ্টা করবেন না। আমি একবারও বলি নাই যে আপনি আমাকে লাইক করেন। আমি আপনাকে বলছি আপনার উদ্দেশ্য কি? আপনি আমার পেছনে পড়েছেন কেন, আর এভাবে ডিস্টার্বই করছেন কেন, আর আমার উপর নজর রাখছেন কেন? এই সব প্রশ্নের উত্তর চাই আমি। দেখ না, আমি তোমার পেছনে পড়েছি আর না তোমার উপর নজর রাখছি। ফালতু করছেন, করবে না। দেখুন, আমি শিওর আপনি আমার উপর নজর রাখছেন। কি উদ্দেশ্য বলেন বলছি? দেখো, বারবার এক কথা বলবে না। এক্সিডেন্টলি তোমার পাশের রুমটা আমার হয়ে গেছে। আপনি আমাকে ফোন দিবেন না। মন চাইলে দেব, আমার আবার যেটা মন চাই সেটা আমি না করে থাকতে পারি না, তাই তোমার কথাটা ততক্ষণ অবধি থাকবে যতক্ষণ আমার মন তোমাকে ফোন দিতে চাইবে না। আপনি কি চান বলেন তো? তোমার কি আছে আর আমি কি যাইব? আচ্ছা, তুমি যেহেতু এত আমাকে কিছু দিতে চাও, সময় সুযোগ বুঝে চেয়ে নেব। আপনি আসলে একটা অসভ্য লোক। আমি কখন বললাম আমি আপনাকে কিছু দেব? তুমি নাই মাত্র বললা আমি কি চাই জানতে চাও। পাগল হয়ে যাব আমি আপনার সাথে কথা বলে। যত সব ফালতু কথাবার্তা বলে আমার মাথা নষ্ট করে ফেলেন। আচ্ছা, যাও রুমে গিয়ে রেস্ট নাও। পাগল হওয়ার দরকার নেই, আমি সারা জীবন পাগল টানতে পারবো না। কি বললেন আপনি? পাগলটা টানতে পারবেন না মানে? আমি আপনাকে আবার পাগল টানতে কখন বললাম? ওসব তুমি বুঝবে না। আপনার ফালতু মার্কা কথা আমি বুঝতেও চাই না। বুঝতে তো তোমাকে হবেই, আজ না হোক কাল। আর একটা কথা, তুমি রাগলে তোমার নাক আর গাল পুরো লাল হয়ে যায় দেখতে। বলতে গিয়ে থেমে গেল আদ্র, তারপর হাতের সিগারেট বারান্দায় দিয়ে ফেলে ভেতরে চলে গেল। স্নেহা বিস্ময় চোখে আদ্রর যাওয়ার দিকে তাকিয়ে আছে। এই স্নেহা, তুই এখানে কি করছিস? তুই না আমার আগে চলে এলি রুমে, এখনো ফ্রেশ হোস নাই? অন্তরার কথায় স্নেহার ধ্যান ভাঙে, ও ফ্রেশ হতে চলে যায়। আদ্র রুমে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেকে এতক্ষণ চোর মনে হচ্ছিল। কিন্তু আমি যেটা নিয়ে ভয় করছিলাম সেটা হয় না। স্নেহা অন্য কারণ এভাবে বলেছে। ছবি ব্যাপারটা না বলে ভালোই হয়েছে। এটা মনে হয় স্নেহা জানেই না। খুব বাঁচা বেঁচে গেছি। 9টার পরে ডিনার শেষে সবাই রিসোর্টের বাগানে এলাম। বাগানে হালকা শীতে সবাই গল্পের আসর বসিয়েছে।
শীত হওয়ায় আগুন জ্বালিয়েছে আর আগুনের চারপাশে সবাই গোল হয়ে বসেছে। প্রথমে ঠান্ডা লাগলো আগুনের তাপে, এখন অতটা শীত লাগছে না, বরঞ্চ সবার মাঝে ভালো লাগছে। সবাই গল্পের আসর বসিয়েছে, হাতে কফি, গরম গরম কফি আছে আর গল্পে মশগুল। কফি খাওয়া শেষে গানের আসর বসল। আমায় ঠিক সামনে আদ্র বসেছে, কেমন করে যেন তাকিয়ে আছে আমার দিকে। আমি একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিলাম। অস্বস্তি হচ্ছে, তবুও কিছু বলতে পারছি না, কিন্তু আদ্রর এভাবে তাকিয়ে থাকার কারণটা বুঝতে পারছি না। গান শুরু হলো। দ্বিতীয় বর্ষের একটা ছেলে, নাম তাহসান, সে গাইল। ফার্স্ট গলাটা মোটামুটি ভালো, সবাই মনোযোগ দিয়ে শুনলাম। তারপর রীতা আমাদের ক্লাসের। এরপর একে একে গান চলতেই লাগল। অনেক জন গাইল, আমাকেও বলা হয়েছিল আমি সাথে সাথেই না করে দেয়, কারণ আমি গান পারি না আর কখনো গাইও নি। এবার আদ্রর গাইবে। বাবা কি স্টাইল করে বসল, তারপর গলা ঝেড়ে গাইতে লাগল, কিন্তু অদ্ভুতভাবে এখনো আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। আজকে এর ওর ও, আমি চাইবো আমার দিকে এমন বেহায়ার মতো তাকিয়ে আছে কেন? স্টুপিড একটা। মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকালাম, এর গান শুনতেই চাই না। তোর মন পাড়ায় থাকতে দে আমায়। আমি চুপটি করে দেখব আর ডাকব ইশারায়। তুই চাইলে বল আমার সঙ্গে চল, ওই উদাস পাড়ার বৃষ্টিতে আজ ভিজব দুজনা। অভিমানী মন আমার চায় তোকে বারবার, অভিমানী মন আমার চায় তোকে বারবার, তাই বলি আয়রে ছুটে আয়। তোর মন পাড়ায় থাকতে দে আমায়। আমি চুপটি করে দেখব আর ডাকব ইশারায়। তুই চাইলে বল আমার সঙ্গে চল, ওই উদাস পাড়ার বৃষ্টিতে আজ ভিজব দুজনা। তোর হৃদয় আঙিনায় থাকতে আমি চাই। তুই ছাড়া বাঁচার নেই রে উপায়, কিভাবে উড়ে তোকে ছেড়ে একাকী আমি জীবন কাটাই। অভিমানী মন আমার চায় তোকে বারবার, অভিমানী মন আমার চায় তোকে বারবার, অভিমানী মন আমার চায় তোকে বারবার, তাই বলি আয়রে ছুটে আয়। তোর মন পাড়ায় থাকতে দে আমায়। আমি চুপটি করে দেখব আর ডাকব ইশারায়। তুই চাইলে বল আমার সঙ্গে চল, ওই উদাস পাড়ার বৃষ্টিতে আজ ভিজব দুজনা। শুধু তোকে ঘিরেই শত স্বপ্নের ভিড়ে এখন আমার বসবাস। তুই এলে জীবনে পাবো বাঁচার মানে, পাবো সুখেরই আভাস। অভিমানী মন আমার চায় তোকে বারবার, অভিমানী মন আমার চায় তোকে বারবার, তাই বলি আয়রে ছুটে আয়। তোর মন পাড়ায় থাকতে দে আমায়। আমি চুপটি করে দেখব আর ডাকব ইশারায়। তুই চাইলে বল আমার সঙ্গে চল, ওই উদাস পাড়ার বৃষ্টিতে আজ ভিজব দুজনা। তোর মন পাড়ায় থাকতে দে আমায়। আমি চুপটি করে দেখব আর ডাকব ইশারায়। তুই চাইলে বল আমার সঙ্গে চল, ওই উদাস পাড়ার বৃষ্টিতে আজ ভিজব দুজনা। স্নেহা উঠতে গিয়ে ও উঠে নি। আদ্রর কণ্ঠ শুনে এত সুন্দর করে গাইছে যে স্নেহা উঠতে পারে নাইট। মুগ্ধ হয়ে আদ্র গান শুনেছে। অপূর্ব গায়ে আদ্র। অদ্ভুত ভালো লাগা ছেয়ে গেছে, কিন্তু আদ্র ও অবাক করেছে স্নেহাকে। তা হলো হা করে এক ধ্যানে তাকিয়েছিল গানটা গাওয়ার সময়। গান শেষ হতেই চারপাশ থেকে হাত তালি ও প্রশংসায় শুরু হলো। সবার কথা বলা থেকে জানতে পারলাম আদ্রর আগে থেকে গান গায়। সহজে নাকি কেউ ওনাকে গান গাওয়াতে পারে না, অনেক দিন পর নাকি আজ এক কথায় গাইল। চলবে।